আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এইবার আমরা আপনাদের জন্য একটি কোরিয়ান থ্রিলার ড্রামা নিয়ে এসেছি, যেই ড্রামাটির নাম টেল মি হোয়াট ইউ স। ড্রামাটিতে দেখানো হয়েছে সুইয়ং মেয়েটি ভয় পেয়ে বা নার্ভাস হলে যা কিছু দেখে সব কিছুই তার মাথার মধ্যে গেঁথে যায়। সে হুবহু সেগুলো বর্ণনা করতে পারে। তো সেই মেয়েটি ছোটোবেলায় তার মা হারায় এবং হারানোর পর থেকেই সে পণ করে কিভাবে মায়ের খুনিকে ধরবে, আর তারপরেই সে কিন্তু একজন পুলিশ অফিসার হয়ে যায়। তার স্বপ্ন সে রিওতে যোগ দিবে, অর্থাৎ রিজনাল ইনভেস্টিগেটিং যে ইউনিট রয়েছে সেখানে। আর রিওর যে দক্ষ পুলিশ ইন্সপেক্টর তার ফিয়ন্সেকে মেরে ফেলে এক সাইকো কিলার। সিনিয়র অফিসার হিয়নজি আর সুইয়ং একত্রে সাইকো কিলারকে ধরার এক প্রচেষ্টায় নামে এবং সে রিওতে যোগও দিয়ে দেয়। এখন দেখা যাবে এই নাটকে সে কি পারবে সাইকো কিলারকে ধরতে। পুরো থ্রিল আর মাথা নষ্ট করা টুইস্টে ভরা নাটকটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এপিসোড 9-এর শুরুতেই দেখানো হয় হিয়নজেকে জানিয়ে দেয় হোয়ান্দা যে একজন আই উইটনেস পাওয়া গেছে, আর তখন সে চলে যায় থেসিকের কাছে এবং থেসিককে গিয়ে বলে, কেন জানি আমার মনের মধ্যে একটি খেয়াল রয়ে গেছে যে সোঙ্গল এবং গুগল এই দুটি গ্যাং একই, কারণ সোঙ্গল গ্যাং একজন লোকের পিছনে দৌড়াচ্ছিল এবং তাকে আমরা নিয়ে আসছি, সে কিন্তু আই উইটনেস। হিয়নজে আরও বলে যে আমার মনে হচ্ছে এটি দুই গ্রুপের মধ্যেই রিভেঞ্জ কিলিং চলছে। থেসিক জানায়, আপনি খুব ভালো হাইপোথিসিস নিয়েছেন, দেখা যাক কি হয়। এরই মধ্যে পুরো টিম সেই উইটনেসকে নিয়ে এসে হাজির হয় এবং উইটনেসকে পরিচয় করিয়ে দেয় টিম লিডার হোয়ান্দার সাথে। আর হোয়ান্দাকে বলে যে এর নাম হচ্ছে জোসা দ্যাং, এই দেখেছে কে খুন করেছে। আর এদিকে তখন থেসিককে বলে হিয়নজে যে আমরা আপনার টিমের আগেও পেয়ে গেছি সেই ব্যক্তিকে যাকে আপনারা খুঁজছেন, তাকে আমরা নিয়ে এসেছি, উইটনেস। আর তারপরে হিয়নজে তখন সেই গ্লাসের দিকে গিয়ে নির্দেশ করে দুটি টোকা দিয়ে, আর সেই লোকটিও তখন গ্লাসের দিকে তাকায়। তখন সুইয়ং জিজ্ঞেস করে যে ঠিক করে দেখে বলো তো এই লোকটি কিলার কিনা। জুসা দাং খুব ভালো করে দেখতে থাকে লোকটিকে। সেই সময় হিয়নজেও বের হয়ে আসে। ছেলেটির হাতটি কাঁপতে থাকে। জুসাদাং অনেকক্ষণ দেখার পরে বলে যে না, আসলে এই লোকটি কিলার নয়, সেদিন এই লোকটি ছিল না। এতে করে সবাই অবাক হয়ে যায়। তাকে মানসু জিজ্ঞেস করে ভালো করে দেখে তারপরে জানাও যে এই লোকটি কিলার কিনা। ছেলেটি খুব নিশ্চিত হয়ে বলে যে আমি যাকে দেখেছি সে এই লোক না। হিয়নজে খেয়াল করে ছেলেটির হাত অর্থাৎ বাম হাতটি অস্বাভাবিকভাবে কাঁপছে। তখন হোয়ান্দা বলে তাকে তুমি বাইরের রুমে নিয়ে যাও। সুইয়ং তখন জুসাদা ছেলেটিকে একটি বাইরের রুমে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে বসিয়ে তাকে এক গ্লাস পানি খেতে দেয়। আর তাকে বলে তোমার কি খুব ভয় লাগছে, কারণ পুলিশ স্টেশনটা কেমন স্কেয়ারি হয়ে থাকে। ছেলেটি বলে না, আমি ঠিক আছি। এরপরে বলে তোমার কি কিলার সম্পর্কে কোনো কিছুই মনে নেই? যদি কিছু মনে থাকে তাহলে আমাদেরকে তথ্য দিতে পারো। জুসাদাং বলে লোকটি একটি হেলমেট পরেছিল। তখন সুইয়ং বলে হেলমেট? বলে হ্যাঁ, মোটর বাইকের একটা ব্ল্যাক হেলমেট পরা ছিল। ঠিক যেই মুহূর্তে লোকটি তার হেলমেট খুলেছিল আমি তখনই তার মুখটি দেখতে পাই। তখন বলে আর কোনো কিছু তোমার মনে আছে? ছেলেটি বলে আমি সেই লোকটিকে আঁকাতে পারবো। বলে সে তার ব্যাগ থেকে তার নোটবুকটি বের করে নিতে থাকে। তখন তাড়াতাড়ি সুইয়ং বলে দাঁড়াও। বলে সুইয়ং একটা সাদা পেজ এনে বলে তুমি যদি আঁকাতে পারো তাহলে এইখানে আঁকিয়ে দেখাও। তখন ছেলেটি ড্র করতে থাকে সে যেমনটি দেখেছিল। বেশ কিছুক্ষণ পরে জুসাদাং সেই হুবহু ছবিটি আঁকানোর চেষ্টা করে এবং ছবি আঁকিয়ে দিয়ে দেয় সুয়াংয়ের হাতে। ইন্টারোগেশন রুমের বাইরে হিয়নজে এবং হোয়ান্দা ওয়েট করছিল, আর তখন সেখানে জিমিন প্রবেশ করে। সে টিম লিডারকে জানায় যে জুসাগাংয়ের বিরুদ্ধে কোনোরকম কোনো ক্রাইম রেকর্ড পায়নি, তবে সে আগামীকালকে আমেরিকাতে ট্রাভেল করবে এবং এর জন্য একটি টিকিট বুক করে রেখেছে। তারপর সে ডকুমেন্টটি দেয় টিম লিডারের হাতে। দেখানো হয় যে তার নামে অলরেডি আমেরিকাতে যাওয়ার একটি টিকিট বুকিং রয়েছে। সে সময় মানসু সেখানে প্রবেশ করে সেই স্কেচটি নিয়ে। মানসু এসে জানায় যে অলরেডি সেই ছেলেটি একটি স্কেচ আঁকিয়েছে ওই হেলমেট পরা খুনির। তারপরে তারা সেই ছবিটি দেখে, তার চোখের কাছে একটা কাটা দাগ অর্থাৎ মার্কের মতো আছে ভ্রুর উপরে। ওয়ান্দা তখন বলে আরও যে 2টা মার্ডার হয়েছে তাদের যে সাক্ষীরা রয়েছে তাদেরকে এখনই কল করে জিজ্ঞেস করো যে তারা এরকম হেলমেট পরা কোনো ব্যক্তিকে দেখেছে কিনা। সাথে সাথে মানসু গিয়ে সেটি অর্ডার করে এবং এদিকে দেখানো হয় যে সেই ছেলেটি চলে যাচ্ছে এবং সুইয়ং তাকে বিদায় জানাচ্ছে, বলছে লোকাল পুলিশ তোমাকে সেফগার্ড দিবে, তুমি ভয় পেও না। ছেলেটি তখন বলে তোমরা খুব তাড়াতাড়ি খুনিকে ধরার চেষ্টা করো প্লিজ।
তারপর সে তাকে গ্রিটিংস করে চলে যায়। জিমিন এবং থেসাং প্রিভিয়াস মার্ডারের সেই সাক্ষীদের কল করে জানতে পারে যে তারা দুইটা খুনির পাশেই দেখতে পেয়েছে সেই হেলমেটওয়ালা ব্যক্তিকে, এবং সাথে সাথে তারা মানসুকে সেটি রিপোর্ট করলে মানসু হঠাৎ চিন্তা করতে করতে সাসপেক্টের লিস্টে একটি ছবি দেখে এবং তারও আইব্রুতে এরকম কাটা দাগ দেখতে পায়, এবং সাথে সাথে থেসাংয়ের দৃষ্টি আকর্ষণ করে বলে, দেখো এই যে চই যে ব্যক্তিকে আমরা সাসপেক্ট রেখেছি মার্ডারের, তার চোখেও যেমন একটা কাটা দাগ, ঠিক তেমনই কাটা দাগ এই ছবিতেও আঁকানো হয়েছে। সাথে সাথে সেই ছবিসহ ড্রয়িংটি নিয়ে টিম লিডার হুয়ান্দা এবং হিয়নজেকে তারা দেখালে তখন সাথে সাথে হুয়ান্দা বলে, তাহলে এখনই তোমরা টিম নিয়ে বের হয়ে পড়ো এই সাসপেক্টকে অ্যারেস্ট করার জন্য। এরপরে সেই রুম থেকে মানসু বের হয়ে সবাইকে বলে, এখনই টিম রেডি হয়ে যাও, আমরা একজন সাসপেক্টকে অ্যারেস্ট করতে যাচ্ছি, অর্ডার ইস্যু হয়ে গেছে। আর তখন সে জিমিনকে বলে যে তুমি এখনই চই ব্যক্তিটি মোবাইলের লোকেশন ট্রেস করো, মোবাইল কোম্পানিতে ফোন দিয়ে আর আমাদেরকে জানিয়ে দাও, এবং তারা তিনজন একেবারে বের হয়ে পড়ে। জিমিনের সেন্ড করা লোকেশন অনুযায়ী তিনজনের টিম পৌঁছে যায় চইয়ের অফিস রুমে, এবং তারা পৌঁছায় সেখানে দেখতে পায় চইকে আগেই কে যেন মেরে ফেলে রেখে গেছে। তারপরে তারা ভালোভাবে পর্যবেক্ষণ করে মানসু টিম লিডারকে ফোন করে জানায় যে তাকে মেরে রেখে গেছে, আর ফরেন্সিককে আসতে বলা হয়। মানসু জানায় যে ফরেন্সিক এলে প্রকৃত রিপোর্ট পেলে আবার আপনাকে জানাচ্ছি। সিন কাট করে সুপারিনটেন্ডেন্টকে দেখানো হয় তাকে একজন সিকিউরিটি গার্ড এসে একটি খাম দিয়ে যায় যে আপনার নামে এই পার্সেলটি এসেছে। সে খাম খুলে দেখে তার ভেতরে রয়েছে একটি পেন ড্রাইভ। পেন ড্রাইভটি তখন কম্পিউটারে দিয়ে সে প্লে করতে থাকে একটি ভিডিও ফাইল। ভিডিও ফাইলটি ওপেন করে দেখতে পায় যে সেখানে থেসিক তার অফিসে বসা আছে। সুপারিনটেন্ডেন্ট বুঝতে পারে যে থেসিক এই ভিডিওটি পাঠিয়েছে, কিন্তু কেন পাঠিয়েছে একটু পরে বুঝতে পারে যে সেইখানে যে টাইমিং এবং ডেট দেখে, কারণ যে দুটো মার্ডারের তাকে সাসপেক্ট মনে করা হচ্ছে ওই দুটো মার্ডারের সময় সে অফিসে একা একা বসেছিল, আর এই ভিডিও পাঠানোর উদ্দেশ্যই হচ্ছে তাকে ছেড়ে যেন দেয়। আবারও সিন কাট করে থেসিকের ইন্টারোগেশনটা দেখানো হয়। সেখানে হিয়ন যে তাকে জিজ্ঞেস করছে তোমার কেন 48 ঘন্টার প্রয়োজন পড়েছিল, এখনো বলবে না যে তুমি আমাকে কি বলতে চেয়েছিলে। তারপর সে মৃত চইয়ের একটি ছবি নিয়ে তাকে বলে যে তোমার আর চইয়ের মধ্যে যে সম্পর্ক আছে আমি কিন্তু বের করতে পেরেছি। ছবিটি তাকে দেখিয়ে বলে যে এই ব্যক্তির সঙ্গে তোমার স্পেশাল রিলেশনশিপ আছে, তোমার পরিবর্তে সেই কাজগুলো সম্পন্ন করত, আর যখন তুমি কোনো ঋণের টাকা তুলতে যেতে তখন তুমি যেতে না, তোমার পরিবর্তে সেই যেত। শুনে নাও চই এখন মৃত। এটি শুনে একটু খারাপ বোধ করতে থাকে তখন থেসিক। এরপর থেসিক বলতে থাকে যে প্রত্যেক ব্যক্তিরই কোনো না কোনো গোপন বিষয় থাকে এবং প্রত্যেকেই চায় সেই গোপন বিষয়গুলোকে নিজের মতো করেই গোপন রাখতে। কি হয়েছিল সেদিন 3 রাস্তার মাথায় 5 বছর আগে। থেসিক সুয়া এর মৃত্যুর দিনের কথা বলতেই আসলে অস্বাভাবিক হয়ে যায় হিয়নজে। সে একেবারে টেবিলের সব কাগজপত্র ফেলে দিয়ে বলে, তুমি সেই দিন সম্পর্কে কি জানো বলো, যা কিছু জানো না বলে এখান থেকে যাবে না। সে বলে যে আমি তখনই তোমাকে বলবো যখন তুমি আমার কন্ডিশন ফুলফিল করবে। এরপর সেখানে সুপারিনটেন্ডেন্ট এসে এক গাদা ছবি ফেলে দিয়ে বলে তাকে এখনই ছেড়ে দাও। থেসিকের পক্ষে থেসিকের সাক্ষী হচ্ছে সে সেই সময় অফিসে ছিল যখন তারা মারা গেছে। এই বলে ছবিগুলো তাকে দেখতে বলে, কিন্তু তখন হিয়নজে জানায় আমি তাকে এই অবস্থায় ছেড়ে দিতে পারি না, তার কাছে আমার কিছু ইনফরমেশন লাগবে। তখন সুপারিনটেন্ডেন্ট বলে যে যার বিরুদ্ধে কোনো মার্ডার অ্যালিগেশন নাই তুমি কিভাবে আটকিয়ে রাখবে, বলে সেখান থেকে সুপারিনটেন্ডেন্ট চলে যায়। আর তখন সাথে সাথে থেসিকও সেখান থেকে উঠে সুপারিনটেন্ডেন্টের পিছনে আস্তে আস্তে বের হয়ে যায় রুম থেকে। এরপর থেসিক মুচং মেট্রোপলিটন পুলিশ স্টেশন ছেড়ে তার গ্যাংয়ের আনা লোকদের কারে করে সেখান থেকে চলে যায়। আর তাকে চলে যাওয়া দেখে মানসু বলে সে খুব ভালো একটি গল্প সাজিয়েছিল সাকসেসফুলি এবং সেজন্যই বের হয়ে যেতে পারলো। আর হিয়নজে তখনও থেসিকের কথা ভাবছিল যে কেমন করে সব কিছু সে প্ল্যানলি করেছে, পয়জনটি রেখেছে, তারপরে তার কোটের বাটনও রেখেছে মুখে, আর লাস্ট পর্যন্ত চৈদুমানের সেই কাছে রাখা হেলমেট এবং তাকে মেরে ফেলা সব কিছুই ছিল একেবারে সাজানো ঘটনা। কিন্তু সে কেবল সেই জুসাগাং নিয়েই কোনো কিছু কল্পনা করতে পারেনি। কি আছে তাহলে জুসাগাংয়ের সঙ্গে তার সম্পর্ক, আর কী বা সে সুয়াইয়ের মৃত্যুর দিনের ঘটনা নিয়ে জানে। সময় টিম লিডার হুয়াংদা সহ সবাই সেই কেসটি মোটামুটি একটা রিপোর্ট রেডি করার জন্য ক্লোজ করে ফেলার জন্য সব ছবিগুলোকে কালেক্ট করছে। আর সে সময় তখন সুইয়ং একটি ছবিতে দেখে সেই সিগনেচার, অর্থাৎ সে যে স্কেচ করে লিখেছিল ছেলেটি, আর সেখানে সেই সিগনেচারটি দেখে তার মনে পড়ে এই সিগনেচারটি সে যেন কোথায় দেখেছে। এরপর একটু ভালো করে ভাবলে সে বুঝতে পারে যে এই সিগনেচার সে দুটো অফিসেই দেখেছে, অর্থাৎ থেসিক অ্যান্ড চৈদুমান দুজনার অফিসেই। এরপরে সেখানে হিয়নজে এসে জানায় যে থেসিক আর জুসাগাংয়ের মধ্যে কোনো রিলেশন আছে কিনা এটা ভালোভাবে খতিয়ে দেখতে, কারণ তার কেন রকম যেন সন্দেহ হচ্ছে। তখন সুইয়ং একটু ভেবেচিন্তে দেখার চেষ্টা করে যে সে থেসিকের বাসায় কি দেখেছিল
আর চৈদুমনের অফিসেই বা কী দেখেছিল, এবং সেখানে পেইন্টিংয়ে সেই সিগনেচারের যে এসটি যেভাবে লেখা ছিল এইখানেও সেই এসটি তেমনভাবেই লেখা আছে। আর এটি রিভিল করার পরে সে সাথে সাথে সেটি ইনফর্ম করে টিমের সবাইকে এবং জানায় যে হতে পারে যে এই দুইটো ছবি সে আঁকিয়েছে, অর্থাৎ থেসিক এবং চৈদুংয়ের জন্য হয়তোবা ছবি এই জুসাগাংই আঁকিয়েছিল। তারপর এসটি ভালোভাবে দেখিয়ে বলে আমি এমনটিই দেখেছিলাম। টিম লিডার তখন হোয়েনজে আর তাকে অর্ডার করে যে তোমরা দুইজন চলে যাও এবং জুসাগাংকে যেভাবে হোক ট্রেস করার চেষ্টা করো। আর মানসো এবং থেসাংকে বলে যে তোমরা থেসিককে ট্রেস করার চেষ্টা করো এবং জিমিনকে জুসাগাংয়ের প্রেজেন্ট অ্যাড্রেস বের করে দিতে বললে জুসাগাং একটি অ্যাড্রেস বললে তখন সুইয়ং জানায় যে এই অ্যাড্রেস থেকেই তো আমরা তাকে তুলে নিয়ে এসেছিলাম। তখন তারা আর এক মুহূর্ত দেরি না করে সেখানে বেরিয়ে পড়ে জুসাগাংকে ট্রেস করার জন্য। হিয়নজে আর সুইয়ং চলে যায় তখন জুসাগাংয়ের অ্যাড্রেসে এবং সেখানে গিয়ে তারা পেছনের দরজা দিয়ে তার রুমের মধ্যে প্রবেশ করে এবং রুমের মধ্যে সেখানে অনেকগুলো পেইন্টিং দেখে হিয়নজে বলে আমার মনে হচ্ছে তার প্রত্যেকটা পেইন্টিংয়েই কোনো না কোনো কিছু মার্ক করা আছে, কোনো নাম্বার বা কোনো লেটার। তখন সে সুইয়ংকে বলে সুইয়ং তুমি ভালো করে মনে করে দেখার চেষ্টা করো যে দুটো পিকচার তুমি দেখেছিলে ওই দুটো পেইন্টিংয়ের মধ্যে কোনো মার্ক করা ছিল কিনা। তখন সুইয়ং ভালো করে মনে করে দেখার চেষ্টা করে যে এইখানে যে ছবিগুলো সে দেখছে আর ওইখানকার ওয়ালে যে ছবিগুলো সে দেখেছে সেইখানে আসলেই লেটারগুলো ছিল আর এই ছবিগুলোই কেমন অদ্ভুত। বলে যে হ্যাঁ সে একটা লেটার এ এবং একটা লেটার এফ দেখেছে। এখন এই রুমের মধ্যে ছবিগুলোতে দেখে টি, এইচ এবং ই আর এই লেখাগুলোকে ক্যাপিটাল করা হয়েছে। তখন সবগুলো লেখা নিয়ে একত্রিত করে সে বলে ফাদার। আর সুইয়ং ছবিগুলো দেখে বলে ছবিগুলোর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ছবিগুলোর মতো করেই যে দুটো মার্ডার হয়েছিল সেটা। আর চৈদুমনের যে মার্ডারটা হয়েছে চেয়ারে বসে, ঠিক এই 3 নাম্বার ছবিটি চেয়ারে বসে। তখন হিয়নজে বলে মার্ডারের সাথে এই মিল থাকা ছবিগুলো দেখে মনে হচ্ছে সে যেন মার্ডারকে নিয়েই ছবি আঁকায়, আসলে মার্ডারারই মার্ডারের ছবি আঁকাতে পারে। আর এই যে নেক্সট ছবি, এই বাটনটা দেখে মনে হচ্ছে নেক্সট টার্গেট হচ্ছে থেসিক অর্থাৎ ফাদার। নিশ্চয়ই জুসাগাংয়ের বাবাই হচ্ছে থেসিক আর সে তাকে এভাবে ঝুলিয়েই মারবে। তারপর তারা সেইখানে থেসিকের অ্যাড্রেস অনুযায়ী রওনা দিতে থাকে। পথেই হুয়াং দা এসে বলে থেসিকের কার একটা অ্যাবান্ডন্ড কারখানার পাশে পাওয়া গেছে, তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো। এরপরে তারা 3 জন মিলে রওনা দেয় এবং সেখানে জিমিন থেসিকের আরও অন্যান্য রিপোর্টগুলো করতে থাকে তাদেরকে। আর সেই গোডাউনের মধ্যে আমাদের দেখানো হয় আসলেই থেসিককে ঝুলানো হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে রয়েছে তার ছেলে জুসাগাং এবং জুসাগাংকে হেলমেট পরা ব্যক্তি বলছে দেখো এভাবেই তো তুমি তাকে মারতে চেয়েছিলে, এটাই তো তোমার 3 নাম্বার টার্গেট, লাস্ট টার্গেট, ঠিক না? জুসাগাং বলে না আমি এমনটি করতে চাইনি, আমি তাকে মারতে চাইনি। আর তারপরে যখন বলে যে থেসিককে সে মারবে না অর্থাৎ জুসাগাং তার বাবাকে মারবে না, তখন হেলমেট পরা ব্যক্তি তাকে মারতে থাকে। আর এদিকে জিমিন তার মায়ের রিপোর্ট করতে থাকে যে তার মায়েরও মৃত্যু হয়েছিল ওই গোডাউনের কন্টেনারে 2004 সালে। আর তখন সেই মুহূর্তে তাকে একটা কারের মধ্যে থেকে পাওয়া গিয়েছিল এবং এটি যেটি রিপোর্ট করেছিল তার নাম আলাদা আর সেই ব্যক্তি আসলে ছিল থেসিক, অর্থাৎ পরবর্তীতে থেসিক তার নাম চেঞ্জ করে, থেসিকই তার বাবা। এবং দেখানো হয় যে একটা বাচ্চা তার মায়ের লাশের পাশে কান্নাকাটি করছে আর সেই বাচ্চাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে থেসিক। তখন হুয়ানজে বলে এতে করেই থেসিক অনেক ট্রমাটাইজ হয়ে গেছে। থেসিকের সঙ্গে তখনও কিলার কথা বলছে তাকে ঝুলিয়ে রেখে। আর সেই মুহূর্তে তারা সবাই সেই অ্যাবান্ডন বিল্ডিংয়ে এসে পৌঁছায়। তারপরে টিম ছড়িয়ে পড়ে দুই দিকে, লাইট মেরে মেরে অন্ধকারে তারা দেখতে থাকে কোন দিকে যেতে পারে। এরপরে হঠাৎ করে সুইয়ং একটি ওয়ালে MI এবং একটি লোগো দেখে মনে করে এই লোগোটি সে কোথায় যেন দেখেছিল। মনে পড়ে যে জুসাগাং যখন ছবি আঁকাচ্ছিল এই লোগোটি ছিল আর যে ছবিটি ছিল একটি লোককে ঝুলানো অবস্থায় ছিল এবং সেখানে M19 ছিল। যদি ছবিটি সিধা করে আমি দেখি তাহলে সেটা হয় M16। সে হুয়েনজেকে তখন সে বিষয়টি জানায়। হুয়েনজে আর সে তখন বলে তাহলে M16 বিল্ডিংয়েই হয়তো বা আমরা তাকে পেয়ে যেতে পারি। আর এদিকে হেলমেট কিলার তখন জুসাগাংকে বলে ঠিক আছে যদি তুমি তাকে মারতে না পারো, তোমাকে চান্স দিয়েছিলাম তাহলে আমিই তাকে মারছি। আর সে তখন তাকে নিষেধ করতে থাকলে তখন জুসাগাংকে সেই হেলমেট পরা ব্যক্তি অনেক মারতে থাকে এবং তাকে মোটামুটি আহত করে দিয়ে তারপরে সে লাফ দিয়ে ওঠে সেই ওপরে। আর উপরে উঠে তার কাঁধে পয়জনাস ইনজেকশনটি সে পুশ করে দেয়। এরপরে সেইখানে এসে পৌঁছায় হিয়নজে এবং সুইয়ং টিম লিডারকে জানিয়ে দেয় যে কোথায় তারা অলরেডি বডি পেয়েছে। সেই মুহূর্তে দৌড়াতে থাকে হেলমেট কিলার আর সাথে সাথে সুইয়ং তার পিছু করতে থাকে। আর সুইয়ং যখন পিছু করে আবারও সেরে টিম লিডারকে জানায় যে সে জোন জেডে পিছু করছে সেই হেলমেট কিলারের। আর এদিকে হিয়নজে নামিয়ে নিয়েছে সেই থেসাংকে এবং থেসাং তখন বলছে যে তুমি কি আমার সত্য রিভিল করতে পেরেছো।
তখন হিয়ঞ্জে জানায় হ্যাঁ, বলে যে তুমি আসলে এটা ডিলে করতে চেয়েছো, যেভাবেই হোক তুমি চেয়েছো তোমার খুনি ছেলেকে বিদেশে পাঠিয়ে দিতে, আর সেই জন্য তোমার প্রতি সন্দেহ জাগিয়েছে এবং আমরা তোমার পিছনে পড়েছিলাম। আমি কি ঠিক বলেছি? তখন বলে হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। আসলে তোমাদের টিমের তো এটা পারারই কথা, সময় শেষ হয়ে যাচ্ছে। আমি সেই দিনের ঘটনা নিয়ে তোমাকে কিছু বলতে চাই। এই কয়েকটা নাম্বার মনে রাখবে, 4789 বলে লোকটি মারা যায়। আর তখন সেখানে এসে আড়াল থেকে দেখতে থাকে সুপারিনটেন্ডেন্ট এবং দেখে চলে যায়। এদিকে সুইয়ং আর সেই হেলমেট কিলারের মধ্যে এক দফা মারামারির এক পর্যায়ে সে যখন সুইয়ংকে মারতেই যাবে রড দিয়ে, সেই মুহূর্তে ওয়ান্দা সেখানে এসে তাকে বাঁচায়। এরপরে ওয়ান্দা তাকে মেরে কাবু করে ফেলে এবং হেলমেট সরিয়ে দেখে যে সে হচ্ছে জুসাদাং। ওয়ান্দা এবং সুইয়ং জুসাগাংকে নিয়ে বাইরে বের হয়ে আসলে তখন সেখানে মানসু এবং থেসাং চলে আসে। মানসু তাকে অ্যারেস্ট শো করে এবং বলে যে সে চাইলে লয়ার দেখাতে পারে। তাকে 3টি খুনের জন্য অ্যারেস্ট করা হয়। তাকে যখন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে তখন সে তার বাবার লাশের কাছে গিয়ে কাপড় সরিয়ে বাবার মুখটি দেখে অনেক কাঁদতে থাকে বাবা বাবা বলে। টিম লিডার হোয়ান্দা তখন হিয়ঞ্জে এবং সুইয়ংকে তাদের বীরত্ব এবং এই আজকের কাজের জন্য অনেক ধন্যবাদ জানায়। হিয়ঞ্জে বলে ছেলেটা ট্রমাটাইজ হয়ে আসলে কি করে সে নিজেও জানে না, অর্থাৎ তার মতোই আরেকটি ক্রিয়েচার তৈরি করে হেলমেটওয়ালা, এবং সে নিজে চৈদুংকে ফাঁসিয়েছে সেই ওখানে একটি কাটা মার্ক দিয়ে, যাতে আমরা ডাইভার্ট হয়ে তার প্রতি চলে যাই। সুইয়ং বলে আমরা আসলে কি বিশ্বাস করব? তখন হিয়ঞ্জে বলে যখন কোনো ব্যক্তি কোনো কথা বলে তখন তো আমাদের সেটাই বিশ্বাস করতে হয়, কিন্তু আমাদের দূরদৃষ্টি রেখে কাজ করতে হয়। এরপর আমাদের সিন কাট করে দেখানো হয় সুইয়ং তার মেসে ফেরত এসেছে। এখানে সে তার ডায়েরি বের করে টু ডু লিস্টটা বের করে ফেলে আর আনসলভড কেস লিস্ট। তো টু ডু লিস্টে সে দেখে যে তার এখনও একটা কাজ করতে বাকি আছে, অর্থাৎ মুচংয়ের আর মাত্র একটি ভারী ইঞ্জিন সাপ্লাই দেওয়া স্টেশনে যাওয়া তার বাকি আছে। তার মাকে সেই অ্যাক্সিডেন্ট করে যাওয়া কারের অ্যাড্রেসটি তার দরকার, আর সেটি ছিল ভারী ইঞ্জিনবাহী একটি কার। আর সেখানে মায়ের ছবি দেখে আর ভাবতে থাকে যে মা, তোমার জন্যই আমি তো এই ফোর্সে জয়েন করেছি, কে তোমার খুনি তাকে বের করব। পরদিন দেখানো হয় যে সে চলে গেছে মুচংয়ের লাস্ট সেই স্টেশনে। সেখানে একটি বৃদ্ধ লোক কাজ করছে। প্রথমতই সে জানতে চায় যে এইখানে যারা আসে এই নাম্বার প্লেটের এই গাড়ি এসেছিল কিনা তার ভারী ইঞ্জিন লাগানোর জন্য। বৃদ্ধ লোকটি বলে আসলে আমাদের মালিক মারা যাওয়ার পর থেকে বিজনেসের কোনো ঠিক নেই, তবে এত বেশি এখানে নাম্বার প্লেটওয়ালা গাড়ি আসে, আর একটা নাম্বার প্লেটের আবার অনেক সময় অনেক গাড়িও থাকতে পারে, তারা ভারী ইঞ্জিন লাগায়, কিভাবে আমি সেটা মনে রাখবো আর বলবো। তারপরও সে সেই ফোন নাম্বারটি অর্থাৎ ইঞ্জিনের নাম্বারটি তাকে দেখিয়ে বলে যে আসলে এই কারটিকে ধরার জন্যই আমি পুলিশ ইন্সপেক্টর হয়েছি, আর আমি এখানে রুইয়ে কাজ করি। সে এটি শুনে আরও তথ্য দিতে চায় না, তখন বলে প্লিজ, এই কারটি আমার মাকে হিট করেছিল এবং মেরে ফেলেছিল, তারপর থেকেই আমি এই কারের পিছনে, আপনি যদি একটু কিছু জানতে পারেন তাহলে আমাকে জানাবেন। তখন লোকটি তার দুঃখ বুঝতে পেরে তখন আশ্বস্ত করে যে ঠিক আছে, যদি আমি এরকম কিছু পাই তুমি ফোন নাম্বার দিয়ে যাও, আমি তোমাকে জানাবো। তখন সে তাকে তার কার্ডটি দিয়ে দেয়। পুলিশ সুপারিনটেন্ডেন্টকে দেখানো হয় সে তার রুমে বসে ভাবতে থাকে 5 বছর আগে সেই অ্যাক্সিডেন্টের কথা, যেখানে সুয়াই মারা গিয়েছিল এবং হিয়ঞ্জের অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেইখানে পুরো তোলপাড় হয়ে গিয়েছিল পুলিশ ডিপার্টমেন্ট। সিনিয়ররা সবাই তাদেরকে অনেক কটাক্ষ করেছিল, চাকরি চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল অনেকেরই। আর সেই দৃশ্যের কথা তার মনে পড়ে, সেই যে ঘটনা, সেও গিয়েছিল সেই ঘটনাস্থলে এবং গিয়ে একটি ক্যাপ আর একটি কোট পরে থাকতে দেখেছিল। এদিক ওদিক খুঁজে তারপরও কোথাও অপরাধীকে দেখতে পায়নি। তারপর কাকে যেন সে ফোন দিয়ে বলেছিল যে আমি বলছি, আর কোনো কিছু আমাদের দেখানো হয় না। এরপরে প্রেজেন্টে ফিরে সে ভাবে 4789 এই কোডটি কি আমাকে বের করতে হবে। এদিকে হিয়ঞ্জেকে দেখানো হয় সেও হুয়ান্দাকে সেই 4789 সংখ্যাটি বলছে, তখন হুয়ান্দা বলে একটি নতুন ক্লু। এরপর আমাদের পরদিন সকালে দেখানো হয় সবাই মিলে কথা বলা বলি করছে, অর্থাৎ সুপারিনটেন্ডেন্টের প্রমোশন হয়ে তিনি এখন সেকেন্ড চিফ হিসেবে আজকে জয়েন করবেন। তো সবাই গেটে দাঁড়িয়ে আছে তাকে গ্রিটিংস করার জন্য। দুই টিমের সবাই দুই পাশে দাঁড়িয়ে থাকে। সুপারিনটেন্ডেন্ট নামলে প্রথমত তারা ফার্স্ট টিমের সঙ্গে গ্রিটিংস করে নেয় এবং তারপর তিনি সেকেন্ড টিমের সঙ্গে গ্রিটিংস করেন। ওয়ান্দার সঙ্গে গ্রিটিংসে জানান যে আপনার পারফরমেন্স আরও বৃদ্ধি করতে হবে, ইদানিংকালে একটু কম দেখা যাচ্ছে। এরপরে অন্যান্য সবার সঙ্গে তিনি গ্রিটিংস করে জিজ্ঞেস করেন হিয়ঞ্জে কোথায়। তখন ওয়ান্দা জানায় হিয়ঞ্জে ভেতরে কাজ করছে। এটি শুনে বলে যে আজকে টিমের সবার এখানে থাকার কথা, অথচ সে কাজ করছে, সে সব সময় তার যা ইচ্ছা হয় সেটাই করে বলে সেখান থেকে চলে গেলে ওয়ান্দা একটু মন খারাপ করেই দাঁড়িয়ে থাকে। রুমে গিয়ে সুপারিনটেন্ডেন্ট তার নেম প্লেটটি চেঞ্জ করার পরে তার মনে পড়ে যে থেসিক মারা যাওয়ার আগে 4টা সংখ্যা বলে গেছে,
4789। আর এই 4টা সংখ্যার কি সম্পর্ক বা ক্লুই বাকি তাকে জানতে হবে। এরপর তিনি জিমিনকে ডেকে পাঠান। জিমিন তার রুমে এসে প্রবেশ করলে তিনি তো জিমিনের উপরে অনেক রাগারাগি করেন। বলে, তোমাকে বলেছিলাম থেসিক আর হুয়েনজের মধ্যে কি কি কথা হয় আমাকে জানাতে, কিন্তু হিউয়েনজে আর থেসিক কি বলেছে তুমি কিছুই জানাওনি। তুমি সবসময় সুপারিয়রের কমান্ড অমান্য করো। তুমি কি ভুলে গেছো তুমি কোন জায়গা থেকে এখানে এসেছো? আমার অবদান ভুলে যেও না। আরও জানায় যে এখন একটা ক্লু সামনে এসেছে 4789। এই সংখ্যাটা নিয়ে তোমার টিম কাজ করবে। তুমি যদি এই সংখ্যাটা তাদের আগেও আমাকে এই কোড বের করে না দিতে পারো তাহলে আমি কিন্তু তোমাকে এখান থেকে একেবারে বের করে দিব। সে কোনো জবাব দিতেই যাবে তখন রেগে তাকে একেবারে মারতে থাকে সেকেন্ড চিফ চোই। আর তার মার খেয়ে সে কোনো কিছু বলতে পারে না। বলে যে ভুলে যেও না যে একটা জুভেনাইল সেন্টার থেকে আজ এই রিওতে তোমার প্রমোটেড সেটা আমারই অবদান। তারপরে সেখান থেকে সে তাকে ভালোভাবে কাজ করতে বলে চলে যেতে বলে। এদিকে থেসাং অনেক বড় একটা বক্স নিয়ে হাজির হয় মানসুর কাছে। মানসু বলে, এসব কি? সে বলে, সেকেন্ড চিফ এগুলো আমাদেরকে দিয়েছে, যে কেসগুলো আনসলভড রয়েছে সেগুলো আমাদের এখন সলভ করতে হবে। এটি দেখে তো তার মাথায় ঘুরে যায়। এদিকে হুয়ান্দা যখন এখানে আসে তখন তারা জানায় যে এই কেসগুলো আমাদেরকে সলভ করতে দিয়েছে সেকেন্ড চিফ। সুয়ংকে এসে হেল্প করতে বললে সেও এসে সেই কেসের ফাইলগুলো দেখে হেল্প করতে থাকে। আর হুয়ান্দা বলে যে ঠিক আছে, আমি তাহলে দেখছি বিষয়টা। ওয়ান্দা তখন সাথে সাথে চলে যায় সেকেন্ড চিফের অফিসে। সেকেন্ড চিফ তখন মোবাইলে কথা বলছিল। ওয়ান্দা গিয়ে জানায় যে অন্য ডিপার্টমেন্ট থেকে কেসগুলো কেন তার কাছে দেওয়া হয়েছে। সেকেন্ড চিফ তখন মোটামুটি বলেই দেয় যে ওয়ান্দা এই কাজ করতে না পারলে তাকে টিম লিডারের পদ থেকে সরিয়ে দেওয়া হবে আর পুরো টিমকে নতুনভাবে ঢেলে সাজানো হবে। এই থ্রেট ওয়ান্দা ভালোভাবে বুঝতে পারে এবং সে কোনো জবাব না দিয়ে বলে ঠিক আছে, আমার টিম এটি চেষ্টা করবে। তারপর সেখান থেকে চলে যায়। সিন শিফট হয়ে চলে যায় একটি কফি শপে। সেখানে একটি ছেলে কফির অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছে আর কফি শপের মেয়েটি কফিতে ডিজাইন করার চেষ্টা করতেই ছেলেটি মুখ দিয়ে এমন একটি শব্দ করে মেয়েটি আর ডিজাইন করতে পারে না। তারপরে কাপা কাপা হাত নিয়ে কফিটা সেই ছেলেটির হাতে সরি বলে দিয়ে দেয়। একটু পরে দেখি কফি শপের সেই মেয়েটি দৌড়াচ্ছে রাতের অন্ধকারে এবং প্রচণ্ড জখম অবস্থায়, আর তার পিছে পিছে একটা কার। সে তখন তাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে রেল লাইনের উপরে চলে গেলে কিছুক্ষণ কারকে দেখতে পায় না। একটু পরে দেখে তার সামনে কার। হঠাৎ করে সে চোখ খুলে আসলে সে স্বপ্ন দেখছিল। বলে, আমি তো ঠিক আছি, আমার কোনো কিছু হয়নি। এরপরে সিন আবারও শিফট হয় সুয়ংয়ের কাছে। সে যখন অনেকগুলো ফাইল নিয়ে যাচ্ছিল তখন চিফ তাকে জানায় যে তোমার কি সব কিছু ঠিক আছে? তুমি কার আন্ডারে কাজ করছো? তুমি ঠিক আছো তো? কারণ নতুন যখন কাজ করতে হয় তখন ভালো কোনো সুপারিয়রের আন্ডারে থাকলেই ভালো হয়, কারণ হিউয়েনজে আসলে তেমন ভালো না, সে অর্গানাইজেশনের অর্ডার মেনে চলে না। তখন সুইয়ং জানায় যে তার সুপারিয়র অনেক ভালো এবং তাকে কোঅপারেট করে এবং কাজ শেখাচ্ছে। সুপারিনটেন্ডেন্ট জানায় যদি তুমি নতুন সুপারিয়র চাও বা চেঞ্জ করতে চাও আমাকে জানিও। তখন তাকে জানায় সুইয়ং অবশ্যই কোনো প্রবলেম হলে সে তাকে জানাবে, আর এই ফাইলগুলো রেখে সে আজকের মতো চলে যাবে এটাও জানায়। এরপরে আমরা দেখি সিন শিফট হয়ে একটি ছেলে টানেলের মধ্য দিয়ে হাঁটছে। হঠাৎ করে একটি কার তাকে পিছু করে কার তার সামনে দাঁড়ালে সে তাকে গেটিংস করে কারের মধ্যে উঠে পড়ে, অর্থাৎ পরিচিত লোকের কার ছিল। এরপরে হিউয়েনজেকে দেখানো হয় আর হুয়ান্দাকে দেখানো হয় সেই 4789 নাম্বারটি নিয়ে দুজনেই আয়ত্ত করছে। আর সেই সময় হঠাৎ করে আমাদের একজন অস্বাভাবিক লোককে দেখানো হয় যে একটি ঘরের মধ্যে বন্দি অবস্থায় আছে এবং সেই 4789 নাম্বারটি বলছে আর বলছে আমি তোমাদের সবাইকে খুন করব। ঘরের সারা ওয়ালে লেখা আছে 4789। আর এই দৃশ্যের মধ্য দিয়েই এপিসোড 9 শেষ করে ফেলা হয় ভয়ঙ্কর একটি হাসির মধ্যে দিয়ে। এপিসোড 10-এর শুরুতেই আমরা দেখি একজন ক্রিমিনাল দৌড়ে পালানোর চেষ্টা করছে এবং সে যখন মনে করে সে সেফ তখন সামনে থেকে তাকে একটি লাথি মারে এবং তাকে টানতে টানতে নিয়ে চলে যায়। আর এরপর আমরা দেখি সেই মাদক চক্রের অনেকগুলো লোককে যারা একটা রুমের বসে আলোচনা করছে। সেখানে হিউয়েনজে এসে ফেলে দেয় সেই লোককে আর খুঁজতে থাকে তাদের প্রধান চই শিল্পীকে। তখন কেউই তার নাম বলে না, বলে তোমার এত বড় সাহস তার নাম মুখে নিয়েছো। এর মধ্যেই তার সঙ্গে সবাই মারামারি করতে থাকে, সবাইকে মারতে মারতে জিজ্ঞেস করতে থাকে 4789 এই নাম্বার কোডের মানে কি বলো। আর চৈসিপিকে খুঁজতে থাকে। তখন একটি লোক যাকে প্রধান মনে হয় সে বসে থাকে ওর মারামারি দেখতে থাকে। লাস্টে সে একটি চাকু বের করলে তাকেও পরাস্ত করে হিউয়েনজে এবং জিজ্ঞেস করে 4789 এর অর্থ কী। সে তখন বলে সে কিছুই জানে না। এরপরে তার মনে পড়ে একটি লোক সেখান থেকে এই নাম্বার শুনে পালিয়ে গিয়েছিল। তখন সেই লোককে ধরার জন্য সে কার নিয়ে চলে যায় এবং কারটি এমন জায়গায় পার্ক করে লোকের গাড়ির সঙ্গে। আর ওই লোকটি এসে তখন জিজ্ঞেস করতে থাকে কে কার এখানে পার্ক করেছে। তখন সে গাড়ির জানালা খুলে ধরে ফেলে সেই লোকের টাই আর তাকে বলে 4789 এই সংখ্যার মানে কি, কারণ এটি শুনে একমাত্র তুমি পালিয়ে গিয়েছ, তুমি জানো এটার মানে। সে তখন বলে আমি আসলে কোনো কিছুই জানি না, শুধুমাত্র দিসিক একবার ফোনে এই নাম্বারটি বলেছিল এবং দিসিক এই কথাটি শুনেই
4789 খুব রেগে গিয়েছিল, কিন্তু এর অর্থ কি আমি নিজেও জানি না। বলে তুমি এটি বের করবে, বলে চলে যায়। সিন শিফট করে দেখানো হয় সুইয়ং আর মানসু চলে গেছে। একটি ডেড বডি পাওয়া গিয়েছে, একটি বৃদ্ধ মহিলার কুকুর এটি ফাইন্ড আউট করেছে এবং এই জঙ্গলের মধ্যে তারা নিজেদের পরিচয় দিয়ে তারপর ডেড বডি সহ চারপাশের সব কিছু ভালোভাবে দেখতে থাকে। সুইয়ংকে মানসু বলে এটি 2টা সিটির বর্ডার এবং আমাদের দিকে ফেলায় রাখা হয়েছে যাতে কেসটি আমাদের কাছে আসে। তারপর সে ভালোভাবে লাশ দেখে বলে এর কাঁধে কিসের যেন একটা মার্ক আছে এবং তারপর সেই মার্কটি মানসুও দেখে, বলে এই মার্কটির কারণে তার মৃত্যু হতে পারে না। আর দেখো ওই পথ দিয়ে তাকে টানতে টানতে এখানে নিয়ে আসা হয়েছে। এরপর তারা দায়িত্বরত পুলিশকে জিজ্ঞেস করে যে ফরেন্সিক কখন আসবে, তখন জানায় ফরেন্সিক কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। সিন শিফট করে রিও রুমে দেখানো হয়, সেখানে একেবারে সুইয়ং ছেলেটির পুরো ছকেকে বের করেছে। ছেলেটির নাম শিন এবং ছেলেটির মা বাবা আত্মীয় স্বজন কেউ নেই। 3 দিন আগে সে যখন হারিয়ে যায় আমাদের দেখানো হয় সেই টানেলের সেই ছেলেটি, সে যে মেসে থাকতো সেই মেস ওনার মিসিং কমপ্লেন্ট লেখে এবং সে তার লাইফে কখনোই এভাবে মিসিং হয়নি। এরপর হুয়ান্দা বলে কোনো সিসিটিভি ফুটেজ আছে কিনা, তখন জানা যায় যে তাকে একটি ব্ল্যাক কালারের গাড়ি এসে লিফট দেয় এবং ওই সেম গাড়িটি আমরা যতক্ষণ ট্র্যাক করতে করেছি এবং তার নাম্বার প্লেটটা ডিফারেন্ট এবং সেটা ফেক ছিল। তারপরে হুয়ান্দা বলে অন্য কোনো সিসি ক্যামেরায় আছে কিনা, তখন জিমিন জানায় অন্য সিসিটিভি ক্যামেরাতে ওইটাকে আর ট্র্যাক করা যায়নি। তারা যখন এই কেস নিয়ে কথা বলছিল তখন সেখানে সুপারিনটেন্ডেন্ট এসে হিয়ঞ্জের কথা জানতে চায় যে হিয়ঞ্জে কেন 2 দিন ধরে অফিস আসছে না। মাত্র 5 দিন হলো সে জয়েন করেছে, তার মধ্যেই 2 দিন ধরে সে গায়েব। তখন হুয়ান্দা আস্তে করে বলে যে সে তাকে প্রাইভেটলি এটা নিয়ে রিপোর্ট করবে, আর সুপারিনটেন্ডেন্ট তখন সেখান থেকে রেগে চলে যায়। এরপরে সুইয়ং জানায় আমি আরও 3টি মার্ডার কেসের এখানে ফাইল পেলাম, এরকম কোল্ড ব্লাডেড মার্ডার যেগুলো রিপোর্ট হয়েছিল অনেক পরে, আর এই মার্ডারগুলো সেম ধরনেরই মার্ডার দেখা যাচ্ছে। ওইভাবেই কাদের পাশে 2টা করে এরকম ক্রস সাইন। তারপরে সে ছবিগুলো তাদেরকে দেখাতে থাকে এবং দেখে আসলেই তাই, যে মার্ডার কেসটা সিনের যেভাবে হয়েছে এই ছবিগুলোও সেরকমই শো করছে। তারা বলে তাহলে কি কোনো কানেকশন আছে এই সকল কেসের? সুইয়ং জানায় তার এখনও প্রমাণ পায়নি। এরপরে সিন কাট করে সুপারিনটেন্ডেন্টকে দেখানো হয় এবং তার সঙ্গে দেখা করতে এসেছে জিমিন। সুপারিনটেন্ডেন্ট জিমিনকে জিজ্ঞেস করে তোমাকে যে 4789 এই সংখ্যাগুলো নিয়ে কাজ করতে দিয়েছিলাম, তুমি কি পেরেছো? আর হিয়ঞ্জের কোনো তথ্য তুমি আমাকে দিচ্ছ না কেন? তখন জিমিন জানায় যে হিয়ঞ্জে তো কোনো অফিসেই আসেনি, সে কিভাবে তাকে তথ্য দিবে। আর ওই সংখ্যা নিয়েও সে যথেষ্ট ঘাটাঘাটি করেছে এবং থেসিকের সকল কাগজপত্র আবারও সে পুনরায় ফটোকপি করে অবজার্ভ করেছে, কিন্তু কোথাও সেই 4789 সংখ্যাটির কোনো কিছুই ক্লু ধরতে পারেনি। তবে ধরতে পারলে তাকেই আগে জানাবে। আবারও সুপারিনটেন্ডেন্ট তার সাথে রাগারাগি করে সেখান থেকে চলে যায়। সিন কাট করে হুয়ান্দা এবং সুইয়ংকে দেখানো হয়। হুয়ান্দা সুইয়ংকে হিয়ঞ্জের ব্যাপারে জিজ্ঞেস করলে সুইয়ং বলে যে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি, আমি ফোন দিয়েছিলাম কিন্তু রিসিভ করেনি। আজকে আমি এই পুরো কেসের ফাইল তাকে দিতে যাব। হুয়ান্দা বলে ওকে ঠিক আছে। সুইয়ংকে দেখানো হয় সে হিয়ঞ্জের বাসায় চলে গেছে এবং সেখানে সে কেস ফাইলটি নিয়ে যেয়ে হিয়ঞ্জেকে অনেক ডাকাডাকি করলেও যখন কেউ নেই বুঝতে পারে তখন সে রুমের মধ্যে একটি মেসেজ দিয়ে আসে যে এই কেসের ফাইলটি রেখে গেলাম। এখানে একটি ছেলে 27 বছর শিন, তার কেউ নেই, আত্মীয় স্বজন মারা গেছে, ইভেন বিদায় দেওয়ার মতো কেউ নেই এবং সে টানেলের সেখান থেকে চলে গেছে হারি এবং তার লাশটি পাওয়া গেছে একটি জঙ্গলের মধ্যে পলিথিনে মোড়ানো। বলে সেই ঘটনাটি পুরো তাকে খুলে বলে এবং বলে যে আজ আমি এই ফাইলটি এখানে রেখে গেলাম, আপনার হেল্প আমাদের খুবই দরকার। বলে ফাইলটি সে সেখানে রেখে হিয়ঞ্জের হেল্প চায় এবং বলে যে হিয়ঞ্জে যেন ফিরলে অবশ্যই তাকে একটা মেসেজ দেয়। দিন সকালে আবারও রিউ টিমকে দেখানো হয়। মানসু সেখানে কেসটি উপস্থাপন করে বলে একটি মজার ঘটনা হলো এরকম একটি ঘটনায় কেবলমাত্র একটি মেয়ে প্রাণে বেঁচে গেছে এবং সেই মেয়েটি এখন একটি কফি শপে কাজ করে। বলে মেয়েটির ছবি দেখানো হয়, কিন্তু সে ট্রমাটাইজ হয়ে সব কিছু ভুলে গেছে। এখন ব্যাপার হচ্ছে যদি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি সে ট্রমাটাইজ হয়ে যেতে পারে, তাই এটি খুবই বিপজ্জনক। তখন সুইয়ং বলে যে আমি কি একটা কাজ করব, যেহেতু আমার আর তার অনেক সিমিলারিটিজ আছে, তারও মা মারা গেছে, আমি কি যাব পার্সোনালি তাকে একটু জিজ্ঞাসাবাদ করতে। তখন সুইয়ং পার্সোনালি চলে যায় সেই কফি শপে তার সঙ্গে দেখা করার জন্য এবং সে হিয়ঞ্জকে কানে সেই ইয়ারটাপটা লাগিয়ে মেসেজ দিতে থাকে। এরপর শপে গিয়ে সে গ্রিটিংস করে মেয়েটিকে প্রথমে জিজ্ঞাসা করতে চায়, কিন্তু না করে আগে একটি কফির অর্ডার দেয়। তারপর মেয়েটি তাকে কফি বানিয়ে দিলে সে কফি নিয়ে একটি জায়গায় বসে কফি খেতে থাকলে হঠাৎ করে দেখে একটি কাস্টমারের জন্য মেয়েটি কফি বানাচ্ছে, কিন্তু মেয়েটি ট্রমাটাইজ হয়ে গেছে, কফি দিয়ে তাকে সরি বলছে।
কিন্তু সে কোনো কিছুই বুঝতে পারছে না। হিয়নজেকে বলে আমি কি তাকে যে জিজ্ঞেস করবো সে কেন ট্রমাটাইজ হয়ে গেল। এদিকে হিয়নজে কোনো জবাব না দিলে তখন সুইয়ং তাড়াতাড়ি উঠে চলে যায় সেই মিস লি এর কাছে এবং মিস লিকে গিয়ে জিজ্ঞেস করে যে আপনি কি একটু বলবেন যে 2 বছর আগে আপনার সঙ্গে কি হয়েছিল। মেয়েটি প্রথমত ডিসঅ্যাগ্রি করে, তাকে কোনো কথাই বলতে চায় না। তখন সুইয়ং বলে কার্ডের উল্টো পাশটা কি একটু উল্টিয়ে দেখবেন। তখন সে তার কার্ডের উল্টো পাশে উল্টিয়ে দেখে সেখানে তার ছোটবেলা ছবি এবং মায়ের ছবি। তখন সুইয়ং বলতে থাকে যে সেও তার মাকে তার মতোই হারিয়েছে এবং একা বড় হয়েছে, কারোর সঙ্গে কোনো ফিলিংস শেয়ার করতে পারেনি। আর তার মা তাকে দেখে নিশ্চয়ই খুশি হবে কারণ সে কনফিডেন্ট এবং তার মায়ের খুনিকে সে ধরতে চায়। সুতরাং সেও যদি তার সাথে খারাপ হওয়া সেই ছেলেটিকে ধরিয়ে দেয় তাহলে তারও মা নিশ্চয়ই উপর থেকে খুশি হবে। তখন সে জানতে চায় আমি কি সেই ছেলেটিকে ধরিয়ে দিলে মেন্টালি শান্তি পাবো, আমি যে ট্রমাটাইজ হই সেটা থেকে কি বের হয়ে আসতে পারবো। তাদের দুজনের এই সকল কথাই হিয়নজে ওখান থেকে শুনছিল এবং হিয়নজে তখন ফোন করে দেয় সরাসরি সুইয়ংয়ের কাছে এবং সুইয়ংকে বলে ফোনটি এখনই মিস লিকে দেন। আর মিস লিকে যখন ফোনটি দেওয়া হয় তখন এখানেই আমাদের সিনটি কাট করে দেখানো হয় মিস লিকে নিয়ে সুইয়ং চলে গেছে তার বাসায়, অর্থাৎ হিয়নজের বাসায়। প্রথমত সে বলতে না চাইলেও হিয়নজে যখন নিজের পরিচয় দেয় এবং বলে যে সেদিনের যেটুকু তোমার মনে আছে আমাদেরকে শেয়ার করো, তখন মিস লি তাদেরকে বলতে থাকে যে আসলে সেদিন আমি গাড়িতে কিছু বাজার করে রাখতেই যাব ডেস্কের পিছনে, আর তখনই আমার মুখে কে যেন কিছু আটকে দিয়ে আমাকে কিডন্যাপ করে নিয়ে যায়। তারপর আমি একটি বেসমেন্টের মধ্যে নিজেকে আবিষ্কার করি আর আমাকে প্রচণ্ড আঘাত করা হয়েছে। আর তখন হিয়নজে বলে সেখানে কি কোনো কিছুর স্মেল্ট বা অন্য কোনো কিছু শব্দ ছিল কিনা। সে তখন বলে শুধুমাত্র কিছু হাতুড়ির শব্দ পাচ্ছিলাম আর একটা হাসির আর তার মুখে একটা বিকৃত আওয়াজ, এর বাইরে আর কোনো শব্দ পাইনি। কিছুক্ষণ পর আমাকেই বোধহয় মারতে আসছিল কিন্তু তার ফোন অনেক বাজার কারণে সে আমাকে মারা রেখে ফোন ধরতে গেছে এবং সে যখন বাইরে চলে যায় আমি সেখান থেকে পালিয়ে আসি, আমি আর কোনো কিছুই মনে রাখতে পারিনি। সিন আবারও রিভে শিফট করা হয় এবং রিভে তখন সুইয়ং সব কিছু ব্রিফ করলে মানসু জানায় যে এই কেসগুলোর মধ্যে লিঙ্ক কী বা সম্পর্ক কী হতে পারে, সবগুলোই তো একই রকম মার্ডার ক্যাটাগরি মনে হচ্ছে। সেই সময় হিয়নজে সেখানে চলে আসে এবং বলে এদের মধ্যে একটি সংযোগ আছে, সেটা হচ্ছে যারাই কোনো জব সিকার অথবা একা থাকে, বাবা মা থাকে না, কিলার শুধুমাত্র টার্গেট করে তাদেরকেই মারে। আর এদেরকে মারার পিছনে একটাই কারণ যে এদেরকে যখন কিডন্যাপ করা হয় বা মারা হয় কোনো আত্মীয় স্বজন এদের খোঁজ নেয় না বা খোঁজ নেওয়ার মতো কেউই থাকে না। সুতরাং আমাদের দেখতে হবে যে কেন কিলার তাদেরকে টার্গেট করছে। ভিকটিমদের প্রোফাইলে এটি দেখলেই মনে হয় যথেষ্ট হবে যে তারা কোন ধরনের জব সিকিং করছিল এবং কোথাও কোনো ইন্টারভিউ দিয়েছিল কিনা বা ইন্টারভিউর জন্য গিয়েছে কিনা। এরপর টিম লিডার হুয়ানদা সবাইকে আদেশ দেয় এই 4জন ভিকটিমের সকল কল লিস্ট এবং কোথায় তারা ইন্টারভিউ দিতে গিয়েছে, পড়াশোনা শেষ করেছে, কবে গিয়েছে, কখন বের হয়েছে, সব তথ্য যেন কালকে সকালের মধ্যেই রেডি করে ফেলা হয়। এরিসে ওয়াংসু গ্রুপে দেখানো হয় সেখানে তাদের জুনিয়র ম্যানেজিং ডিরেক্টর বসে আছে এবং তিনি ওয়াইনের একটি বোতল বের করতে চাচ্ছেন আর সেখানে তার আরও 2জন বন্ধু উপস্থিত। সেই সময় সেখানে তার প্রধান সহকারী এসে উপস্থিত হয় মিন হিয়ংজু, আর তাকে দেখে তার 2 বন্ধু বলে তা সে তো আমাদের সঙ্গে স্কুলে পড়তো, তুমি তাকে তোমার আন্ডারে কাজে লাগিয়েছো, এটা তো খুব ভালো হয়েছে। এরপরে সে তখন বসদের উদ্দেশ্যে বলে আমি তাহলে ওয়াইনের বটলের মুখটি খুলে দিচ্ছি, কিন্তু খুলে দেওয়ার চেষ্টা করলেও সে খুলতে না পেরে ব্যর্থ হয়ে সেখান থেকে চলে যায়। আর তার ফ্রেন্ডরা খুব হাসাহাসি করে আর বলে স্কুলেও এরকমই ছিল, লুজার। এরপরে আমরা দেখি অনেকগুলো সিবি থেকে নতুন লি উমিনের সিবিটি নিয়ে সে বলে বিঙ্গো পেয়ে গেছি। আর তার ফোনে তখন মেসেজ কনফার্মেশন আসে যে আপনার অ্যাপ্লিকেশন গ্র্যান্টেড হয়েছে উসং কোম্পানিতে, আপনাকে ইন্টারভিউয়ের জন্য যেতে বলা হচ্ছে। লি ইউমি খুবই খুশি হয়ে যায়। এরপরে আমাদের মুচং পুলিশ স্টেশনে দেখানো হয় সেখানে জিমিন বলে 4জন ভিকটিমেরই একটি কমন জিনিস রয়েছে, তারা মৃত্যুর 5 থেকে 7 দিন আগে উসং কোম্পানিতে ভাইবা দিয়েছিল এবং আমার মনে হয় উসং কোম্পানিতে গেলে কিছু একটা পাওয়া যেতে পারে। আর তখন সে আরও জানায় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের পদ, পদবি, বয়স এবং কীভাবে সে কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর হলো এবং কতজন ইন্টারভিউ দিয়েছে এবং ইন্টারভিউরা কে কোথায় কিভাবে যোগাযোগ করেছে, এভরিথিং রিপোর্ট তাদের সামনে তাদেরকে জানানো হয়। হিয়নজের সাথে সাথে বলে আমি উসং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরকে এখনই ভিজিটিং করতে যাচ্ছি, সুয়ং চলো। তখন সুয়ং তার সঙ্গে রওনা দেয়। কোম্পানিতে পৌঁছে রিসেপশনে নিজেদের পরিচয় দিয়ে তারা যখন ভেতরে প্রবেশ করে সেই মুহূর্তে হিয়ংজো তাড়াহুড়ো করে উঠতে গিয়ে তার হাত থেকে সেখানে পেন্সিলের পুরো বক্সটি পড়ে যায় আর সেটি ভালোভাবেই খেয়াল করে হিয়নজে। আর তারপর সে বলে আমি আগে বসকে জিজ্ঞেস করি প্লিজ, এবং সে জিজ্ঞেস করে তাদেরকে ভেতরে নিয়ে যায়। তার উপস্থিতিতেই তখন তারা যেয়ে বলে যে তারা মুচং মেট্রোপলিটন থেকে এসেছে এবং তারা কিছু খুনের ব্যাপারে কথা বলতে চায়। সে তখন অবাক হয়ে গিয়ে বলে যে আমার সঙ্গে খুনের কি লিঙ্ক। তখন বলে মিস্টার উ চিন্তিত হবেন না, আসলে এরা সবাই আপনার
সঙ্গে ইন্টারভিউ দিয়েছে। বলে তাতে কি, তার সঙ্গে কি কোনো মার্ডারের সংযোগ আছে? তখন হিয়ঞ্জে বলে আসলে মার্ডারের সংযোগ নিয়ে নয়, আপনি নিশ্চয়ই তাদেরকে পার্সোনালি দেখেছেন বা মনে থাকতে পারে, সেই জন্যই আপনার এখানে ক্যাজুয়ালি কথা বলতে এসেছি। এরপরে তারা সেইখানে ঘরটি খুঁজে খুঁজে দেখতে থাকে এবং তাকে বলে যে আপনি নিশ্চয়ই ওয়াইনের অনেক বড় ফ্যান। সে তখন নিজের ক্রেডিট নিয়ে বলে হ্যাঁ, সে ওয়াইনের সব কিছুই জানে এবং 4-5টি ওয়াইনের টেস্ট এবং সেন্ট বলতে পারে। তারপরে হিয়ঞ্জে সেখানে সেই 4টি ভিকটিমের ছবি রেখে বলে এদের কাউকে আপনি দেখেছেন কিনা, এরা 4জনই আপনার এখানে ভাইবা দিয়েছিল এবং এখান থেকে যেই মারা গেছে। কিন্তু সে জানায় সে এদের কাউকেই দেখায়নি এবং আজকে কিছুক্ষণের মধ্যে আবারও ইন্টারভিউ আছে কোম্পানিতে নিয়োগের। এটি শুনে তখন তারা দুইজন সেখান থেকে বের হয়ে চলে যায়। ম্যানেজিং ডিরেক্টর তারা চলে গেলেই মিন হিয়ং জু এর সঙ্গে এত খারাপ ব্যবহার করতে থাকে যে বাইরে থেকে দুজনেই তাদের সব কথাবার্তা শুনতে পায় এবং তারা অবাক হয়ে যায় তার মতো ম্যানেজিং ডিরেক্টরের এমন রুড ব্যবহার দেখে। লিফটে গিয়ে হিয়ঞ্জে তখন সুইয়ংকে বলে যে সে আসলে একটি ডিজিজে ভুগছে, সেটা হচ্ছে পারফেকশনিস্ট। সে মনে করে পৃথিবীতে সেই সেরা এবং তার থেকে আর কেউ ভালো হতে পারে না, আর এই ডিজিজের কারণে সে সবার সাথে এরকম খারাপ ব্যবহার করে, বিশেষ করে সাবঅর্ডিনেটদের সাথে। আমরা কিছুক্ষণ পরে দেখতে পাই লি ইউমি সেই উসং কোম্পানিতে এসেছে ইন্টারভিউ দেওয়ার জন্য, কিন্তু সে পুলিশ অফিসারদের দেখতে পায় না, তারাও তাকে দেখতে পায় না। এরপর ইন্টারভিউয়ের জন্য সে যখন বসে থাকে, তাকে যখন ডাকা হয় তখন সেই কলমের যে আওয়াজ হয় সেই আওয়াজটি আবারও তার কাছে পরিচিত লাগে। সেই আওয়াজটি সেই মুখের দাঁতের আওয়াজের মতো মনে হয় কিলারের, আর তাতে আবারও সে ট্রমাটাইজ হতে যেতে থাকে, ভয় পেতে থাকে। তাকে যখন প্রশ্ন জিজ্ঞেস করা হয়, বলা হয় যে আপনি কি এখানে সেকেন্ড টাইমের মতো এসেছেন ভাইবা দিতে, তখন সে জানায় যে না, এই প্রথমই সে এসেছে। কিন্তু তাকে বলে আপনি নিশ্চিত তো? ইউমি তখনও জানায় যে আমি নিশ্চিত। এরপরে তার ভাইবা শেষ হলে সে যখন উঠে ব্যাক করবে তখন সে যেতে পারে না, আরও ভয় পেতে থাকে। আর টয়লেটে মিস্টার জিজ্ঞেস করে তার সহকারী হিয়নজংকে যে তুমি এই মেয়েটিকে দেখেছো না সেকেন্ড টাইম? আমার তো মনে হচ্ছে সে এটা সেকেন্ড টাইম ভাইবা দিতে এসেছে। তখন সে বলে বস, আমাকে আবারও কাগজ দেখতে হবে। তারপর সে তার টাই ধরে টেনে বলে কেন তুমি মনে রাখতে পারো না? স্মৃতিশক্তি এত খারাপ হয়ে গেছে, কাজ ঠিক মতো করো, বলে ওয়াশরুম থেকে বের হয়। আর এদিকে সিঁড়ির উপরেই বসে পড়ে ইউমিন। তারপরে সে ফোন বের করে ফোন লাগায় সুইয়ংকে। ওই পাশ থেকে সুইয়ং কাজ করতে করতে ফোনটি কেবল রিসিভ করে হ্যালো বলেছে, আর সেও হ্যালো বলে বলেছে আমি ইউমিন। আর অমনি পিছন থেকে তাকে কিডন্যাপ করা হলে সে চিৎকার দিয়ে ওঠে। আর এই সব কিছুই সে শুনে আবারও কল ব্যাক করলে তার ফোনে আর কল রিচ না করলে সে তাড়াহুড়া করে উঠে গিয়ে হুয়ানদাকে জানায় যে এখনই তাকে কল দিয়েছিল ইউমি এবং ইউমিকে মনে হয় কেউ তুলে নিয়ে গেছে, কারণ তাকে আর ফোনে পাচ্ছেন এবং তার আমি চিৎকার শুনেছি। সাথে সাথে ফোন লোকেট করলে দেখা যায় যে তার ফোন লোকেশন দেখাচ্ছে ইয়ংসো কোম্পানিতে লাস্ট লোকেশন। মানসু তখন বলে নিশ্চয়ই মেয়েটি ভাইবা দিতে গিয়েছিল সি ইয়ং এর অফিসে, আর তখন সে তাকে কিডন্যাপ করে নিয়েছে অফিস থেকে। তখন হুয়ানদা বলে তোমরা দুজন মানসু এবং থেসাং চলে যাও সি ইয়ংকে ট্রেস করতে করতে। আর তখন হিয়ঞ্জে বলে যে তুমি সেখানে কি কি দেখেছিলে বলো। সে তখন মার্ডার স্পটে যা যা দেখেছিল বলল এবং বলে যে সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সে দেখেছে সেটাই হচ্ছে ওয়াইন কর্ক। আর বলে তার সঙ্গে কি কোনো সিমিলারিটি আছে? সে বলে হ্যাঁ, মিস্টার উইয়ের অফিসেও সেই ওয়াইন কর্কে যে লেভেল আছে সেম লেভেলের ওয়াইন কর্কে সেখানে পড়া ছিল। তখন সেখানে হিয়ঞ্জে বলে এবং ওয়াইন খোলার বোতল খোলার যে ওপেনার থাকে সেই ওপেনারের মার্কটি সে সবার গলায় বসিয়ে বসিয়ে দিয়েছে। তখন তারা গেস করে তাহলে সিইয়ংই এই কাজটা করেছে এবং এই মুহূর্তে তার কার্ডটি ট্রাফিক 13-এ শো করছে। তখন সাথে সাথে সেটি মানসু এবং থেসাংকে জানিয়ে দেওয়া হয়। আর এদিকে হিয়ঞ্জে হুয়ানদা বের হয়ে চলে যায় তাড়াতাড়ি আর একটি কার নিয়ে। হিয়ঞ্জে তখন ভাবতে থাকে যে আসলে প্রকৃত খুনি কে হবে। সে আবারও জিজ্ঞেস করে সিউয়ংকে তার অফিসে তুমি কি দেখেছো ঢোকার আগেই মিন হিয়ঞ্জোর ডেস্কে। তখন সে ভালো করে চিন্তা করে দেখে তার ডেস্ক থেকে তো সেই পেন্সিলের পুরো পটটি পড়ে গিয়েছিল, আর মেঝেতে সেখানে পড়েছিল একটি ওয়াইন ওপেনার, আর তার টেবিলের উপরে একটা ব্রেসেস দেখেছিলাম। আর তখন সে ভাবে ব্রেসেস, ও ঠিক আছে, তাহলে ব্রেসেস যদি দেখে থাকো তাহলে খুনি হচ্ছে হিয়নজিউ, কারণ যে শব্দটি শুনেছে মিয়ন সেটি হচ্ছে এই ব্রেসেসেরই শব্দ। খুনি সিওং হতে পারে না, খুনি হচ্ছে তারই সহকারী হিয়নজে মিন, কারণ সে আসলে সাবঅর্ডিনেট এবং সে সহ্য করতে পারতো না তার ক্লাসমেটের এই সাকসেসকে। তাই তো সে সিবি দেখে খুঁজে খুঁজে গরিব দরিদ্র যার কোনো আত্মীয় নেই তাদেরকে ধরে নিয়ে যায় খুন করত। আর খুন করার পরে যাতে ফেসে যায় তার বস, তাই তাদের কাঁধে অর্থাৎ নেকে মার্ক করে দিত ওয়াইন ওপেনারের। এটি ক্লিয়ার। মিন হিয়ঞ্জকে দেখানো হয় সে একটি ওয়াইনের বোতলের ভেতরে কি যেন একটা মিক্স করছে আর নিজে নিজেই প্রচণ্ড হাসছে। আর এদিকে সেখানে তখন সিয়ং অর্থাৎ সিয়ং এসে হাজির হয়।
বলে তুমি এটা কি করছো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, আমার পিছনে লোক লাগিয়েছো? বলে একগাদা ছবি দিয়ে বলে তারা সবাই আমার পিছনে লেগে এই ছবিগুলো তুলেছে। বলে এগুলো তো কিছুই নয়, আজকে তুমি নতুন গিফট পাবে। বলে তারপরে সে উসিয়ংকে মারতে থাকে, আর তার মার খেয়ে তো একেবারে অবাক হয়ে যায় উসিয়ং। বলে মিনহিয়ংজো তুমি এগুলো কি করছো? বলে এগুলো কি করছি মানে, আমাকে এতদিন জ্বালিয়েছো তখন মনে থাকেনি? আজকে তুমি বেস্ট ওয়াইন দিয়ে তুমি এই পৃথিবী ছাড়বে, তুমি তো সুইসাইড করবে ঠিক না? বলে হাসতে থাকে। আর সে তখন বলে এই যে এই ওয়াইনের মধ্যে আমি পটাশিয়াম সায়ানাইড মিক্স করে রেখেছি, তোমাকে খাওয়াবো, এ খেয়ে তুমি তোমার পৃথিবী ত্যাগ করবে। আর সে যখন তার সঙ্গে এরকম করছিল তখন সেখানে কাচের একটি টুকরা দিয়ে হাতের বাঁধন খুলে ফেলে ইউমিন। সিন আবারও হুয়ান্দা এবং সুইয়ংয়ের কাছে যায়। সুইয়ং বলে আমি তার টেবিলে যে অ্যাড্রেস দেখেছি সেটা এই বিল্ডিংয়ের নয়, এই বিল্ডিংয়ে সে আসেনি। এরপরে তারা একটি নির্দেশ দেখে সেই নির্দেশ অনুযায়ী বিল্ডিংয়ের দিকে যেতে শুরু করে। মিনহিয়ঞ্জু তখন সায়ানাইডের বোতলটা মোটামুটি শেষই করে ফেলেছে আর হাসতে থাকে। বলে আরেকটি গিফট আছে, সেটা হচ্ছে তুমি খুনি হিসেবে এই পৃথিবী ছাড়বে। আর তখন তারা দৌড়াতে দৌড়াতে সেই বিল্ডিংয়ের দিকে চলে যায় এবং বিল্ডিংয়ে পৌঁছাতে থাকে। এদিকে তখন ইয়োমিন সেখান থেকে দড়ি খুলে পালিয়ে যেতে সমর্থ হয়। বিল্ডিংয়ের মধ্যে ঢুকেই তারা তিনজনে চারিদিকে লাইট দিয়ে দেখতে থাকে। পরে দেখতে দেখতে সেই লাশটি আগে তাদের চোখে পড়লে তারা কাছে গিয়ে দেখে আসলে লোকটি মারা গেছে, অর্থাৎ ডিরেক্টর উসিয়ং। তখন তার কাছে বসে থাকতে বলে হুয়ান্দাকে, এবং হুয়ান্দা বলে রেস্কিউ টিম না আসা পর্যন্ত আমি এখানেই থাকছি। আর সুইয়ংকে একদিকে পাঠায় আর সে অর্থাৎ হিয়নজে আর একদিকে চলে যায়। তারা দেখে সেখানে একটি দড়ি খোলা অবস্থায় আছে, অর্থাৎ নিশ্চয়ই পালিয়ে গেছে সেখান থেকে ইয়োমিন। আর দেখানো হয় ইয়োমিনকে খুঁজছে সেই সাইকো কিলারটি, এবং বারবার ইয়োমিন ইয়োমিন বলে ডাকচার বলছে কোথায় পালাবে তুমি, এ পৃথিবীতে এত বেঁচে থাকার আগ্রহ কেন তোমার? আর সেই মুহূর্তে সে যখন তাকে গলায় টিপ দিয়ে মারতে যায় সেখানে তার উপরে লাইট ফেলে এবং চলে আসে হিয়নজে, এবং হিয়নজে তাকে প্রচণ্ড মারতে থাকে সেই হ্যামারটি দিয়েই। আর বলে কেমন লাগছে বুঝো, যাদেরকে মেরেছো সেই ভিকটিমদেরও ইচ্ছা ছিল একটু বাঁচার, কিন্তু তুমি তাদের একটু বাঁচতে দাওনি, তাদেরকে এভাবে তিলে তিলে শেষ করেছো। তোমার কি এখন বাঁচতে ইচ্ছে করছে না মরে যেতে ইচ্ছে করছে? তখন সে জানায় যে তার বাঁচতে ইচ্ছে করছে। হিয়নজে তখন আরও সেই হ্যামার দিয়ে বাড়ি দিতে থাকে, আর পাশেই এই দৃশ্যটি দেখতে থাকে ইয়োমিন। আর সেও কাঁদতে থাকে, কারণ তারও সারা গায়ে যখন তাকেও বাড়ি মেরেছে, তার পায়ে পা দিয়ে রক্ত বের হচ্ছে। সেই সময় হুয়ান্দা সেখানে চলে আসলে তাকে গ্রেপ্তার করে আর বলে জেলের মধ্যে পচার জন্য রেডি হও। এরপরে দেখানো হয় হুয়ান্দা জখম দেখে খুবই ট্রমাটাইজ হয়ে যায় ইয়োমিনের। সো ইয়ং তখন ইয়োমিনকে অনেক ধন্যবাদ জানালে ইয়োমিন তখন ধন্যবাদ জানায় হিয়নজেকে, আর হিয়নজেকে তার সেই ট্র্যাকার ঘড়িটি ফেরত দেয়। আমাদের দেখানো ওই ট্র্যাকার ঘড়িটা হিয়নজে তাকে দিয়েছিল তার বাসায়, বলেছিল এটা তোমার কাছে রাখবে, তুমি বিপদে পড়লে আমি তোমাকে বাঁচাতে চলে আসবো, কোনো ভয় পাবে না। আর তখন গাড়িতে তুলে দেওয়ার আগে সুইয়ং জিজ্ঞেস করে তোমাকে কি এমন ফোনে বলেছিল হিয়নজে যে তুমি তোমার মত চেঞ্জ করেছিলে? তখন সে বলে হিয়নজে তাকে বলেছিল যে যদি তুমি এই বেদনা নিয়ে বাঁচতে চাও তাহলে বাঁচো, কোনো সমস্যা নেই, কিন্তু যদি তুমি মনে করো যে আর বেদনা নয়, তুমি ভালোভাবে বেঁচে থাকতে চাও, তাহলে বেঁচে থাকো। আমিও আমার প্রিয়জনকে হারিয়েছিলাম, প্রত্যেক দিন বেদনার মধ্যে থাকি, কিন্তু আপনজনদের আমি দেখাই আমি খুব ভালো আছি, কিন্তু আসলে আমি ভালো নেই, আমি সবসময় তাকে হারানোর দুঃখে জর্জরিত। আমার মতো হতে চাও নাকি তুমি তো ভালোভাবে বাঁচতে চাও? ভালোভাবে বাঁচতে চাইলে চলে এসো আমার কাছে। এই কথাটি শুনে সে আসলে চলে এসেছিল এবং সে শেয়ার করে এটি সুইয়ংকে। ইয়োমন চলে গেলে সুইয়ং ভাবতে থাকে যে সে আর হিয়নজে সেই মাঠে গিয়েছিল যেখানে খুন করে ফেলে রাখা হয়েছিল শিনকে, আর সেখানে গিয়ে অনেক দুঃখ কষ্ট এবং ভিকটিমদের মুখ দেখে তার কেমন লাগে সেই হিয়নজেকে জানিয়েছিল, এবং বলে যে আমরা যখন এই কাজ করি তাদেরকে উদ্ধার করে নিশ্চয়ই তাদের ফ্যামিলিরা অনেক খুশি হয়, আর নিজের নিশ্চয়ই তাদের আত্মাও খুশি হয়। আমি খুব ভালো করেছি একজন কফ হয়ে। তখন হিয়নজে বলে আসলেই এটি একটি গ্রেট ডিসিশন। তখন সুইয়ং বলে কোনটি? এই যে তুমি কফ হয়েছ, হিয়নজে জানায়। সিন কাট করে আবারও হুয়ান্দাকে দেখানো হয়। হুয়ান্দা গাড়ি চালাতে চালাতে একটু জখমের কথা মনে করে আর একেবারে ট্রমাটাইজ হয়ে যায়। আবারও আমাদের মুচং পুলিশ স্টেশনে দেখানো হয়। সেখানে হিয়নজে বলে যে কেন সুপারিনটেন্ডেন্ট এত চুপচাপ হয়ে গেছে, কোনো কিছুই জানতে চাচ্ছে না। তখন হুয়ান্দা বলে তিনি নিশ্চয়ই 4789 নিয়ে ভাবছেন। তখন হিয়নজে বলে আমি যদি জানতে পারি তাহলে সাথে সাথেই তোমাকে ইনফর্ম করব, আর তুমিও ক্লু পেলে আমাকে জানিও। এদিকে জিমিনকে দেখানো হয় জিমিন কিছু এভিডেন্স গায়েব করে দিচ্ছে সেই যে 3 ট্রানজাকশন কেস 2015-এর, অর্থাৎ হিয়নজের ফিয়ন্সে অর্থাৎ সুয়াইয়ের মৃত্যুর দিনের কেসে, এবং সেদিন রাত্রে সেটিই তাকে বলেছিল তার সুপারিনটেন্ডেন্ট। সেইখানকার এভিডেন্সের লিস্টের অনেক কিছু এভিডেন্স, প্রায় হাফ এভিডেন্স একেবারে গায়েব করে শুধু সেই সুপারিনটেন্ডেন্ট কথা পড়ে।
বোথ হার্ড কপি এবং সফট কপি সব কিছুই সে আসলে ডিলিট করে ফেলে সুপারিনটেন্ডেন্টের আদেশ মেনে চলার জন্য। এদিকে হুয়ান্দা তার টেবিলের উপরে সেই রিপোর্টেরই একটি কপি দেখে বুঝতে পারে বেশ কিছু এভিডেন্স লিস্ট সেখানে মিসিং করা আছে। সেভাবে যেহেতু এই কেসটি তার আন্ডারে নয়, এটি সুপারিনটেন্ডেন্টের, সুতরাং সে সুপারিনটেন্ডেন্টকে বিষয়টি নিয়ে রিপোর্ট করবে। সিন কাট করে আমাদের একটি জঙ্গলে দেখানো হয় অনেকগুলো পুলিশ অফিসার দৌড়াতে দৌড়াতে একটি গাছের কাছে গিয়ে একটি ঝুলন্ত লাশ দেখছে। আর সেইখান থেকে সেই ঝুলন্ত লাশ দেখে দংসিক ফোন করে সেন্টারে যে একটি লাশ পাওয়া গেছে। সিন কাট করে আবারও দেখানো হয় হুয়ান্দা চলে গেছে সুপারিনটেন্ডেন্টের কাছে এবং সুপারিনটেন্ডেন্টকে জানায় যে সেই 3 রোড ট্রানজাকশনের কেসের বেশ কিছু এভিডেন্স মিসিং আছে। আর যেহেতু আপনি এই কেসের লিডার, সুতরাং আমার মনে হয় কেউ চেষ্টা করেছে এভিডেন্স আমাদের হাতে আসলে আমরা কালপ্রিটকে ধরতে পারবো, অথবা মেন কালপ্রিটও চাচ্ছে না যে আমরা তার কাছে পৌঁছাই। তখন সুপারিনটেন্ডেন্ট হেসে বলে, আপনি একটু ওভার থিঙ্কিং করছেন, আমার কেস আমিই বিষয়টা দেখব। ওয়ান্দা জানায়, আমি জানি আপনি কাজ করছেন 4789 নিয়ে। যদি আমি 4789 নিয়ে কিছু জানি আপনাকে জানাবো, তবে আপনি কথা দেন যদি আপনিও জানেন তাহলে আমাকে জানাবেন। সিন শিফট হয়ে চলে যায় হিয়ঞ্জের কাছে। হিয়ঞ্জে তখন চলে গেছে একটি মেডিকেল হসপিটালের কাছে। সেইখানে তার মনে পড়ে সেই লোককে যে সে গাড়িতে আটকিয়েছিল, সেই লোক তাকে খবর দিয়েছে যে এইখানে একজন মেন্টাল পেশেন্ট আছে যার সঙ্গে দেখা করতো হাথেসিক, নিশ্চয়ই সেখানে তার কোনো সম্পর্ক আছে। এরপরে সে সেইখানে গিয়ে তার ফাউন্ডারের মৃত্যুর দিক ঠিকমতো খেয়াল করে। তারপরে সে রিসেপশনে জিজ্ঞেস করলে 4789 রুমে যেতে চায়, কিন্তু রিসেপশনিস্ট তাকে অ্যালাউ করে না, ডক্টর ছাড়া কেউ যেতে পারবে না। এরপর সে ম্যাপে দেখে নেয় কোন দিকে সেই রুম, তারপর পিছন দিক দিয়ে গিয়ে সেখানে ক্লাইম্ব করে উঠে পড়ে এবং সেই রুমে যাওয়ার আগে সেখানে নার্সদের একটা ড্রেস থেকে সে একটি কার্ড বের করে নেয়। তারপরে সেই কার্ড নিয়ে আস্তে আস্তে সেই সকল পাগলদের দেখতে দেখতে যেতে থাকে সেই 4789 রুমে। অবশেষে রুমের সামনে গিয়েই সে প্রথমে ফোনটি দেয় হুয়ান্দাকে যে সে একটি মেন্টাল হসপিটালের, সেই হসপিটালের নাম বলে আমি এখানকার পেয়ে গেছি 4789 এবং এটি একটি পেশেন্টের রুম। তারপরে সেই রুমে সেই কার্ড দিয়ে সে প্রবেশ করলে দেখে একটি পাগল দাঁড়িয়ে আছে। আর সে বলছে, ডক্টর সাহেব আপনি এসেছেন, আমার কি মেডিসিন নেওয়ার সময় হয়েছে? তারপরে সে চতুর্দিকে খেয়াল করে পেশেন্ট সহ সব কিছু, আর দেখে ওয়ালে লেখা আছে 4789। আর পেশেন্ট যখন ঘুরে তার দিকে তাকিয়ে দেখে যে সে ডক্টর নয়, অন্য কেউ, তখনই সে আরও পাগলের মতো করতে থাকে আর বলে, তুমি তো সেই লোক না, তুমি তাহলে কে এসেছো? বলে তার একেবারে গলা চেপে ধরে তাকে মেরে ফেলতে থাকে। আর তখন হিয়ঞ্জে তাকে শান্ত করতে থাকে আর বলতে থাকে যে সে হাথেসিক তাকে পাঠিয়েছে। আর তখন সে শান্ত হয়ে যায়। আর এর মধ্যে দিয়েই আসলে পর্ব 10 শেষ করে ফেলা হয়। শুরুতেই আমরা দেখি মিস্টার বাংকে কেউ একজন জঙ্গলে নিয়ে এসেছে তাকে থ্রেট দিয়ে, আর মিস্টার ব্যাংক তার উপর খুবই রেগে গিয়েছিল। আর তখনই সেই লোকটি মিস্টার ব্যাংককে ধরে ফেলে এবং তাকে মারতে থাকে এবং তার গলায় দড়ি দিয়ে তাকে মেরে ফেলতে থাকে। আর তখনই মিস্টার ব্যাংক কাউকে কল করে, আর আমরা দেখি যে সে সুয়ংকে কল করেছিল। কল ধরে, কিন্তু তখন মিস্টার ব্যাংক তাকে কিছুই বলতে পারে না, আর পরে তার কল কেটে যায়। আমাদেরকে 10 ঘন্টা আগের সিনে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা সুয়ংকে দেখি এবং তার কাছে সেই বৃদ্ধ লোকটির কল আসে এবং সে বলে চিম নামের একজনের কাছে সব গাড়ির ইনফরমেশন থাকতে পারে। আর সে তখন মিস্টার বাংকে কল করে আর বলে যে সে চিম নামের কাউকে চেনা কেনা। আর তখন মিস্টার বাং বলে যে সে বিজি আছে আর ফোন কেটে দেয় আর ভাবতে থাকে যে চিম এখন কি করেছে। সিন কাট হয়ে আমরা হিয়ঞ্জেকে সেই পাগলের সঙ্গে দেখি, আর আমরা জানতে পারি যে তার নাম সুথাক। সুথাক হিয়ঞ্জেকে বলে যে তাকে শুধু সেখানে একটি বডি নিয়ে যেতে বলা হয়েছিল, কিন্তু তখনই তাকে সেই লোকটি দেখে ফেলেছিল। আর হিয়ঞ্জে বুঝতে পারে যে তাকে সেই সাইকো কিলার দেখেছে, আর এবং তার মানে সেও সাইকো কিলারটিকে দেখেছে। আর হিয়ঞ্জে তাকে আরও বলতে বলে আর তার উপর চিল্লাতে থাকে। আর সে তখন একটি কর্নারে যেয়ে বসে পড়ে, আর হিয়ঞ্জে তার কাছে যায় আর বলে যে তারা এখানে মাত্র 2 জনই আছে, সে তাকে সব বলতে পারবে। আর তখন সুথক বলতে থাকে যে তার সামনে সে অঞ্জুকে মেরে ফেলেছে। আর তখন হিয়ঞ্জে জিজ্ঞাসা করে অঞ্জু কি তার গার্লফ্রেন্ড কিনা। তার উত্তর সুথাক দেয় না, কিন্তু হিয়ঞ্জে গেস করে ফেলে অঞ্জু সুথাকের গার্লফ্রেন্ড। তখন সুথাক হিয়ঞ্জেকে জিজ্ঞাসা করতে থাকে যে সেই কি সেই সাইকো কিলার নাকি। হিয়ঞ্জে তার উত্তর দিতে চায় না। আর তখন আমরা সিন কাট হয়ে কি পুলিশ সুপারিনটেন্ডেন্ট হসপিটালে এসেছিল 4789 খোঁজে, এবং তারা তখন তাকে বলে যে এটা তাদের একটি ভিআইপি রুম। আর পরে আমরা দেখি সেই রুমে যখন ডাক্তার আসে, তখন সুথাক ডাক্তারের কাছে যে তার আইডি নিয়ে নেয় এবং তাকে থ্রেট করতে থাকে, আর তখন সে রুম থেকে পালিয়ে যায়। হিয়ঞ্জে তার পিছু দৌড়াতে থাকে, কিন্তু সে তাদেরকে লক করে চলে যায়। আমরা দেখি সুথাক
বেসমেন্টে যেয়ে একটি গাড়ির ভিতরে লুকিয়ে পড়ে। আর তখন পুলিশ সুপারিনটেন্ডেন্ট সুথাকের রুমে যায় এবং সেখানে সব জায়গায় সে 4789 লেখা দেখে। আর সে দেখে যে এখানে ইন্টারসেকশনের কথা লেখা ছিল, আর সে 5 বছর আগের ঘটনা মনে করতে থাকে। পরে আমরা সুপারিনটেন্ডেন্টকে বাইরে আসতে দেখতে পাই এবং সে কমিশনারকে ফোন করে এবং তাদের প্ল্যান ডিসকাস করতে থাকে এবং তাদের কথা হিয়ঞ্জে শুনে ফেলে। পরে আমরা হোয়ান্দাকে দেখি এবং তাকে হিয়ঞ্জে ফোন করে এবং তাকে সুথাকের ব্যাপারে সবকিছু বলে। তারপরে সেখানে সুপারিনটেন্ডেন্ট আসে আর হোয়ান্তা পুলিশ সুপারিনটেন্ডেন্টকে বলে যে সে তাকে তার কেস নিয়ে হেল্প করবে। কাঠায় আমরা দেখি একটা লোক জঙ্গলে হাঁটতে গিয়েছিল এবং তখন সে সেখানে মিস্টার বাংকে ঝুলে থাকতে দেখে এবং তখন সে পুলিশ ডাক দেয় এবং পুলিশরা এসে দেখে যে মিস্টার বাং ঝুলে আছে এবং তারা সবাই মনে করে যে এটা একটি সুইসাইড। সবাই বলতে থাকে যে সে গ্যাম্বলিং করে অনেক টাকা হারিয়ে ফেলেছে, এর জন্যই সে সুইসাইড করেছে। পরে সেখানে আরেকজন পুলিশ অফিসার আসে এবং তার ফোন চেক করে তার সবার শেষে যার সঙ্গে কথা হয়েছে তাকে ফোন করে। আর পরে আমরা সুয়ংয়ের কাছে চলে যাই এবং সুয়ংয়ের কাছে একজনের ফোন আসে আর সুয়ংয়ের কাছেই সেই পুলিশ অফিসারের ফোন আসে এবং জানানো হয় তাকে যে মিস্টার পাং মারা গিয়েছে। সে পুলিশ স্টেশনে যায় এবং সেই পুলিশ তার সঙ্গে কথা বলতে থাকে এবং সে তাকে নোটবুক দেখায় এবং বলে যে মিস্টার পাং তার নোটবুকে তার নাম লিখেছিল এবং চিম নামের আরেকজনের নাম লিখেছিল। আর তখন সুয়ং বলতে থাকে যে মিস্টার বাং মনে হয় তাকে চিমের নিয়ে ইনফরমেশন দিতেই ফোন করেছিল। সিয়ংকে সেই পুলিশ অফিসার মিস্টার বাংয়ের কেসের সব ফটো দেখায় আর সিয়ং খুব অদ্ভুতভাবে ভাবতে থাকে যে মিস্টার বাং সুইসাইড কেন করবে। পরে আমরা দংশিককে দেখতে পাই এবং সুয়ং তাকে ফোন করে জিজ্ঞাসা করে যে সে কি জানে মিস্টার বাং মারা গিয়েছে। আর তখন দংশিক বলে যে হ্যাঁ, সেই প্রথমে দেখেছিল। আর সে সিয়ং কিভাবে জানলো সেটা জিজ্ঞাসা করতে থাকে। পরে সিয়ং তাকে বলে ফোন কেটে দেয় এবং ভাবতে থাকে যে সে ইনফরমেশন কোথা থেকে নিতে পারবে। সিনকাঠা আমরা ডিটেকটিভ জোকে দেখতে পাই এবং সিয়ং তার কাছে আসে এবং তখনই ডিটেকটিভ জো একটি ছবি লুকিয়ে রাখে। তারা খাওয়া শুরু করে আর পরে সিয়ং পানি নেওয়ার জন্য উঠে দাঁড়ায় আর দেখে যে ডিটেকটিভ জোন অন্য কারোর সঙ্গে অ্যাফেয়ার চালাচ্ছিল। আর তখন সে তাকে ব্ল্যাকমেল করতে থাকে আর ডিটেকটিভ জো তাকে জিজ্ঞাসা করে যে তার কি দরকার। আর সিয়ং তাকে বলে যে ডিটেকটিভ জো যেন চিম নিয়ে সব ইনফরমেশন খুঁজে বের করে। আর ডিটেকটিভ জো বলে যে আচ্ছা ঠিক আছে, সে সবই ইনফরমেশন খুঁজে বের করবে। সিন কাট হয়ে আমরা সেই পাগল অর্থাৎ সুথাককে দেখতে পাই এবং দুইজন পুলিশ তাকে দেখে চিনে ফেলে আর তারা সবাইকে ইনফর্ম করে নেয়। সব পুলিশ জেনে যায় এবং সেই দুইজন পুলিশ তার পিছু করতে থাকে আর সে চার্চের ভিতর চলে যায় এবং সেটা সবাইকে ইনফর্ম করে দেওয়া হয় এবং সবাই জেনে যায়। সে চার্চের ভিতর ঢুকে ভাবতে থাকে যে সেই লোকটি তার পিছু নিচ্ছে আর পরে সে ভয়ে চার্চের বাইরে চলে যায় আর পুলিশরা তার পিছু পিছু করতে থাকে, কিন্তু তারা অনেকক্ষণ ধাওয়া করার পর তাকে হারিয়ে ফেলে। আর পরে আমরা দেখি একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে ফালাই দেয় এবং সে যখন অজ্ঞান হয়ে যায় তাকে নিয়ে সেই লোকটি চলে যায়। পরে আমরা মুচ্ছেন পুলিশ স্টেশনে চলে যাই এবং আমরা সিয়ংকে দেখি। তখন সিয়ংকে ডিটেকটিভ জো ফোন করে এবং তাকে বলে যে সে স্টিমকে নিয়ে ইনফরমেশন পেয়ে গিয়েছে এবং তার অ্যাড্রেস তাকে পাঠিয়ে দেয়। সিয়ং তখন সেখানে একা একাই যেতে যাচ্ছিল, কিন্তু পরে মুনসু তাকে বলে যে সেও তার সঙ্গে যেতে চায় কারণ সিয়ংয়ের একা একা কোথাও যাওয়া উচিত না। পরে আমরা চিম, যার আসল নাম বংসা, তাকে দেখি এবং সিয়ং তার সঙ্গে দেখা করতে এসেছিল। সিয়ং বংসার কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করতে থাকে আনরেজিস্টার্ড গাড়ির ব্যাপারে এবং বংসা তখন বলে যে সে তেমন কিছুই জানে না। পরে সিয়ং তাকে বলে যে সে কি মিস্টার বাংকে চিনে কিনা, কিন্তু তখন বংসা বলে যে না, সে তাকে চিনে না। আর পরে সিয়ং সেখান থেকে পিছিয়ে যেতে থাকে আর তখনই সে একটি বস্তা দেখে এবং সেই বস্তার দড়ি আর যেই দড়ি দিয়ে মিস্টার সুইসাইড করেছিল সেটা একই ছিল। তাই সে সেই দড়ির ব্যাপারে বংসাকে জিজ্ঞাসা করে আর বংসা বলে যে সে ওই দড়িগুলো কোথা থেকে নিয়েছে সে নিজেও জানে না। পরে সেই দড়ি সে ছবি তুলতে থাকে আর বংসা সেটাতে রেগে যায় আর তাকে বলতে থাকে যে সে এখানে কেন এসেছে। তার এখানে অনেক পুলিশ অফিসাররাই আসে আর তারা এখানে যে আসে এটা তার ভালো লাগে না। আর সে তাকে একটি বড় কাঁচি দিয়ে থ্রেট করতে থাকে আর এখান থেকে চলে যেতে বলে। পরে সিয়ং তাকে শান্ত হতে বলে এবং তার হাত ধরে ফেলে, কিন্তু তার পিছনে আরেকজন লোক আসে এবং তার উপর অ্যাটাক করে এবং তখনই সেখানে মুনসু চলে আসে আর বলে যে সে এর জন্যই বলেছিল যে সিয়ং যেন এখানে একা না আসে। দুজন পরে বংসা এবং সেই লোকটিকে কন্ট্রোলে আনে এবং তাদেরকে পুলিশকে অ্যাটাক করার জন্য অ্যারেস্ট করে। পরে সিয়ংকে মুনসু জিজ্ঞাসা করে যে এখানে তারা কী খুঁজছে আর সিয়ং বলে যে এখানে কিছু লেজারের খাতা থাকবে আর তখন তার দুজন সেটা খুঁজতে থাকে। সে একটি বালতিতে লিকুইড দেখতে পায় এবং তার মনে হয় যে সে বংসার গেঞ্জিতে এই লিকুইডটি দেখেছিল। তো সে সেই বালতির ভিতরে হাত দেয় এবং সে কিছু খুঁজে পায় এবং সে কিছু পলিথিন বের করে আর তার মধ্যে অনেকগুলো ফাইলস ছিল।
ফাইলসের মধ্যে সে কয়েক জায়গায় মিস্টার বাংয়ের নাম খুঁজে পায় এবং পরে সে আরেকটি ফাইলের ভিতর দেখে যে যে গাড়িটি তার মাকে ধাক্কা মেরে চলে গিয়েছিল সেই গাড়ির নাম্বার প্লেট, আর সেই গাড়িটি যার ছিল তার নাম ছিল সাঙ্গির। পরে সেখানে মনসু চলে আসে এবং সুয়ং তাকে সেই ফাইলসগুলো দেয় এবং বলে যে এই ফাইলসগুলো তাদের অনেক হেল্প করবে, এবং পরে সে বলে যে তার কিছু কাজ আছে এবং ওখান থেকে চলে যায়। পরে আমরা দেখি ওয়ান্দা সবাইকে অ্যালার্ট করে নেয় যে সে সুথাকের লোকেশন পেয়ে গিয়েছে এবং সবাইকে জঙ্গলের দিকে যেতে বলে, এবং সে কথাটা সাইকো কিলার শুনে সুথাককে সে গাড়ি থেকে নামিয়ে দেয়। এবং জিমিনকে আমরা দেখি যে সিয়ংকে সেই লোকটি অর্থাৎ সাঙ্গিলের লোকেশন বলে দেয়। আমরা দেখি সুথাককে সাইকো কিলার মেরে ফেলে এবং তাকে জঙ্গলে ফেলে রেখে চলে যায়, এবং সেখানে তখন পুলিশ চলে আসে এবং তারা সুথাককে খুঁজতে থাকে এবং অনেক খোঁজার পর তারা তার ডেড বডি খুঁজে পায়। তারা বুঝতে পারে যে সুতাককে বেশি আগে মারা হয়নি। পরে আমরা সুয়ংকে দেখি যে জিমিনেরটাও অ্যাড্রেসে যাচ্ছিল এবং সেখানে যে সে একজন বৃদ্ধ লোককে খুঁজে পায় এবং সে তাকে জিজ্ঞাসা করে যে সে সাঙ্গিল কিনা। তখন সে বলে যে হ্যাঁ সেই সাঙ্গিল, আর সুয়ংকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে। আর তখন সিয়ং সাঙ্গিলকে মুচ্ছনের অ্যাক্সিডেন্টের ব্যাপারে জিজ্ঞাসা করে। সাঙ্গিল প্রথমে বলে যে সে কিছুই জানে না, কিন্তু সিয়ং তাকে সব কিছু ডিটেলে বলতে থাকে আর বলে যে সে জানে যে সাঙ্গিল কি করেছে। আর তখন সিয়ং বলতে থাকে যে সে যেটা করেছে সেটাতে সে তাকে অ্যারেস্ট করতে পারবে। আর তখন সাঙ্গিল তাকে বলতে থাকে তার মারা যাওয়া উচিত ছিল। আর তার কথা শুনে সিয়ং বলতে থাকে যে সে তাকে এখন অ্যারেস্ট করবে আর তার হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। আর পরে সাঙ্গিল আবার বলতে থাকে যে তার মারা যাওয়া উচিত ছিল, আর পরে সে সিয়ংকে তাকে মেরে ফেলতে বলে। আর পরে সিয়ং তার হ্যান্ডকাফ খুলে ফেলে আর বলে যে সে তাকে অ্যারেস্ট করতে পারবে না, কারণ এই কেসটি অলরেডি ক্লোজ হয়ে গিয়েছে। এই বলে সে ওখান থেকে চলে যায়। পরে আমরা হিয়ঞ্জিকে দেখতে পাই যে একটি সাইনবোর্ডে ধোরাক দাগ খেলা দেখে এবং সে মনে করতে থাকে যে সুথাক তাকে হসপিটালে বারবার ধোরাকের কথা বলছিল, তাই সে বুঝতে পারে যে সাইকো কিলার এখানকার আশপাশে কোথাও আছে। তো সে ক্লু খুঁজতে থাকে এবং সব জায়গায় খুঁজতে থাকে যে সাইকো কিলার কোথায় থাকতে পারবে। অনেকক্ষণ খোঁজার পর একটি বাসা দেখতে পায় আর সে ছাদের উপর উঠে যায় আর ছাদের নিচে একটি দরজা দেখতে পায়, আর সে তার মধ্যে দিয়ে সে বাসার ভিতরে চলে যায়। সে সাইকো কিলারের রুমের ভিতরে যে দেখে যে তার পুলিশদের রেডিওর সঙ্গে কানেকশন ছিল এবং তার হিয়ঞ্জে এবং বাকি সবারকে নিয়ে অনেক ইনফরমেশান ছিল। রিউটিমের সবাইকে নিয়ে তার অনেক ফাইলস, ফটোস এবং সব ইনফরমেশানই তার কাছে ছিল। এবং সে পরে একটি সিসিটিভি দেখতে পায় এবং সে সিসিটিভির সামনে চলে যায় এবং ডাইরেক্টলি সাইকো কিলারের সঙ্গে কথা বলতে থাকে। এবং পরে আমরা সিয়ংকে দেখি যে তার বাবার সঙ্গে কথা বলতে গিয়েছিল। সে তার বাবার কাছে যে বলে দেয় যে সে তার মায়ের কিলারকে খুঁজে পেয়ে গিয়েছে এবং সে এখন আর কিছুই করতে পারবে না, আর এর জন্য তার বাবাকে সে সরি বলে। পরে তাকে হিয়ঞ্জে ফোন করে এবং হিয়ঞ্জেকে সে বলে দেয় যে তার মাকে যে মেরেছে তাকে সে খুঁজে পেয়েছে। হিয়ঞ্জে তাকে কংগ্রেচুলেশনস জানায় এবং পরে হিয়ঞ্জে তাকে একটি লোকেশান দিয়ে বলে সেই লোকেশানে চলে আসতে। পরে সিয়ং সেই লোকেশানে চলে আসে আর জিজ্ঞাসা করে যে এটাই কি সাইকো কিলারের বাসা নাকি। তখন হিয়ঞ্জে বলে যে হ্যাঁ, সে এটা একটু আগে এই জায়গাটি দেখতে পেয়েছে। আর পরে সিয়ং সেখানে একটি পুতুল দেখতে পায় আর তার মনে হয় যে সেই পুতুলটি যে সাঙ্গিলের পিছনে যে বাচ্চাটি ছিল তার হাতে দেখেছিল। আর এই সিনের মধ্য দিয়ে এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোড 12-এর শুরুতে আমরা ওয়ান্দাকে দেখি এবং তার টেবিলে একটি বক্স রেখে দেওয়া হয়েছিল। সে বক্সগুলো একটি রেকর্ডার ডিভাইস পায় এবং সে রেকর্ডিং অন করে এবং সেখানকার রেকর্ডিং শুনে সে খুবই ভয় পেয়ে যায় এবং তার আগেকার স্মৃতি মনে করতে থাকে এবং সে পরে সব কিছু টেবিল থেকে ছুঁড়ে ফেলতে থাকে। আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে 5 বছর আগের সিনে নিয়ে যাওয়া হয়। সাইকো কিলার সেখানে ওয়ান্দাকে কিডন্যাপ করেছিল এবং সে তার মুখে ক্যান্ডি ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু ওয়ান্দা সেটা আবার বের করে দেয় তার মুখ থেকে, আর সাইকো কিলার তাকে এর জন্য বকাঝকা করতে থাকে। আর পরে ওয়ান্দাকে জিজ্ঞাসা করতে থাকে যে সে কাকে মেরে ফেলতে চায়। ওয়ান্দা বলে যে সে কাউকে মেরে ফেলতে চায় না, আর তখন সাইকো কিলার বলে যে এটা ভুল উত্তর আর তাকে টর্চার করতে থাকে। পরে সাইকো কিলার সেখান থেকে চলে যায় এবং সেখানে ওয়ান্দা আরেকজন মেয়ের শব্দ শুনতে পায় এবং সেই মেয়েটি ওয়ান্দাকে বলে যে সাইকো কিলার তাকেও মেরে ফেলবে বলেছে এবং তাকে বাঁচাতে বলে। আর তখন ওয়ান্দা বলে যে সে একজন পুলিশ এবং সে তাদের দুজনকে বাঁচাবে। তখন সে ফ্লোরে একটি ধারালো জিনিস খুঁজে পায় আর তার হাতের দড়ি সেটা দিয়ে কাটতে থাকে। তার হাতের দড়ি কেটে তার চোখের কাপড় তুলে নিয়ে এসে সেই মেয়েটিকে তার হাতের দড়ি খুলতে হেল্প করে এবং তাকে নিয়ে এসে বাইরে বের হয়ে আসে এবং তারা একসাথে
হাঁটতে থাকে এবং সেখান থেকে পালিয়ে যেতে থাকে। এবং তখন ওয়ান্দা সেই মেয়েটিকে বলে যে তাদের রোডে যাওয়া লাগবে যেন মানুষ তাদেরকে দেখে হেল্প করতে পারে। আর তখন তাকে সেই মেয়ে একটি অন্য জায়গায় যেতে বলে আর বলে যে সেটা একটি শর্টকাট। তারা ওইদিকে যায় এবং তখন সাইকো কিলার ওয়ান্দাকে এসে ধরে ফেলে এবং ওয়ান্দা বুঝতে পারে যে সেই মেয়েটি তাকে সেখানে ইচ্ছা করে নিয়ে এসেছে, কারণ সাইকো কিলার তাকে বলেছিল যে সেই মেয়েটি যদি ওয়ান্দাকে সেখানে নিয়ে আসে তাহলে সে সেই মেয়েটিকে ছেড়ে দিবে। আর ওয়ান্দা এটা জেনে খুবই কষ্ট পায়, কিন্তু তখন সাইকো কিলার সেই মেয়েটির উপর আবার করে এবং সে আবার ওয়ান্দাকে জিজ্ঞাসা করে যে সে কাকে মেরে ফেলতে চায়। ওয়ান্দা আবার বলতে থাকে যে সে কাউকে মারতে চায় না, তো সেই কিলার ওয়ান্দার সামনে সেই মেয়েটিকে মেরে ফেলে এবং পরে সে ওয়ান্দাকে আবার টর্চার করতে থাকে এবং সে ওয়ান্দাকে একটি সাইডে নিয়ে আসে এবং একটি সিঁড়ির সঙ্গে তাকে বেঁধে দেয় এবং তার গলায় একটি দড়ি পেঁচিয়ে দেয় এবং তাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে যে সে কাকে মারতে চায়। আর পরে সাইকো কিলার তাকে হিয়ঞ্জের কথা মনে করে দেয় আর তখন ওয়ান্দা হিয়ঞ্জের নাম বলে, কিন্তু সাইকো কিলার বলে যে সে তাকে অলরেডি তার লিস্টে নিয়েই নিয়েছে আর তাকে অন্য নাম বলতে বলে। আর তখন ওয়ান্দা বুঝতে পেরেছে যে সাইকো কিলার ইসুর কথা বলছে, কিন্তু সে ইসুর নাম বলতে চায় না। কিন্তু সাইকো কিলার তাকে অনেক থ্রেট করে এবং তার গলায় দড়িটি আস্তে আস্তে টাইট করতে থাকে আর সে ফাইনালি ইসুর নাম বলে। আর তখন সাইকো কিলার তাকে ছেড়ে দেয় এবং বলে যে সে ঠিক উত্তর দিয়েছে, এর জন্যই তাকে সে ছেড়ে দিয়েছে। আমাদের ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যায় এবং আমরা দেখি ওয়ান্দা হসপিটালে চলে গিয়েছিল এবং সে আরেকজন সাইকো কিলারকে অবজার্ভ করছিল। পরে সিন কাট হয়ে আমরা সিয়ং এবং হিয়ঞ্জেকে দেখতে পাই আর হিয়ঞ্জে সিয়ংকে বলে যে সেই দিন যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই ঘটনাটি মনে করতে। আর তখন সিয়ং মনে করতে থাকে আর বলতে থাকে যে যে সেই বাচ্চাটি যার হাতে পুতুলটি ছিল সে সেই অ্যাক্সিডেন্টটা দেখে হাসছিল, তার মানে সে অ্যাক্সিডেন্ট দেখে সে খুবই মজা পেয়েছে। আর এটা ভেবে সিয়ংয়ের খুবই খারাপ লাগে যে তখন সিয়ংকে হিয়ংসু যে আরেকটি সাইকো কিলার তাকে নিয়ে বলতে থাকে আর সিয়ং বলে যে সে তো একটি কপি ক্যাট, তাই না? আর তখন হিয়ঞ্জে সিয়ংকে বলে যে না, সে একটি পুতুল পেয়েছে যেই পুতুলটি হিয়ংসুর বাসায় ছিল, তার মানে তারা দুজন কানেক্টেড। আর সিয়ংকে এটাই খুঁজে বের করতে হবে যে তারা দুজন কীভাবে কানেক্টেড, আর সেই মেন সাইকো কিলারের ইনফরমেশন খুঁজে বের করা লাগবে। পরে আমরা হিয়ঞ্জেকে তার বাসায় দেখতে পাই এবং তার কাছেও একটি পার্সেল এসেছিল। সে পার্সেল খুলে এবং সেটা একটি এয়ারপ্লাগস ছিল। সে এয়ারপ্লাগস কানে দেয় এবং অন্য পাশ থেকে সাইকো কিলার নোটিফিকেশান পেয়ে যায় এবং সেও তার দিকে এয়ারপ্লাগস কানে দেয়। আর তখন সাইকো কিলার হিয়ঞ্জেকে বলতে থাকে যে হিয়ঞ্জে যদি সাইকো কিলারকে খুঁজে পায়, আর তখনই সাইকো কিলার হিয়ঞ্জেকে বলবে যে কে তাকে ইসুকে মারতে বলেছিল। আর তখন হিয়ঞ্জে তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ফেলে। পরে আমরা মুনসুন পুলিশ স্টেশনে চলে আসি, যেখানে থেসান আর মুনসু চিমের কেস নিয়ে ইনভেস্টিগেশন করছিল এবং পরে সেখানে সিয়ং চলে আসে আর ওয়ান্দাও চলে আসে, তো তাদের মিটিং স্টার্ট হয়। মুনসু বলে যে চিমের কেস অনেক সিরিয়াস, কারণ চিমের সঙ্গে এর আগের অনেক মার্ডার কেস জড়িত আছে এবং মিস্টার বাংয়ের কেসও জড়িত আছে। আর তখন ওয়ান্দা বলে যে তাদের ইন্টারোগেশন করতে এবং এমনভাবে ইন্টারোগেশন করতে যে তারা যেন না জেনেও কনফেস করে ফেলে। আর তখন মুনসু বলে যে সেই জায়গার পুলিশ দংশিকের কাছ থেকে সব ফাইল চেয়েছে এবং তখন সিয়ং বলে যে দংশিক সেখানে চলে এসেছে। সে তখন দংশিককে নিতে আসে এবং দংশিক তাকে দেখে খুবই খুশি হয়ে যায়। সিয়ং তাকে জিজ্ঞাসা করে যে সে ফাইলস আনছে কিনা, আর দংশিক তাকে ফাইলসগুলো দেখায়। আর দংশিক সিয়ংকে দেখে বলে যে সিয়ং কি ঠিক আছে, তাকে দেখে তো সিয়ংয়ের মতো লাগছে না। আর তখন সিয়ং বলে যে হ্যাঁ সে ঠিক আছে। সিন কাট হয়ে আমরা হিয়ঞ্জেকে দেখি এবং সে সাঙ্গিরের বাসায় গিয়েছিল। সে সাঙ্গিরের বাসায় যেয়ে তাকে ডাকতে থাকে এবং সাঙ্গিরের দরজা খুলে জিজ্ঞাসা করে যে সে কে। সে প্রথমে তাকে বলে না এবং তাকে প্রশ্ন করতে থাকে, আর পরে যে যখন সুয়ংয়ের নাম নিয়ে আসে তখনই সাঙ্গির দরজা লাগিয়ে দেয় এবং তখন হিয়ঞ্জে তার ছেলের কথা বলতে থাকে এবং সাঙ্গির পরে আবার তার দরজা খুলে আর হিয়ঞ্জে তাকে তখন সেই পুতুলের ছবি দেখায়। আর তখন সে হিয়ঞ্জেকে জিজ্ঞাসা করে যে সেই পুতুলটা কোথায় পেয়েছে। আর পরে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি একটি বাচ্চা অর্থাৎ সেই সাইকো কিলার একটি পুতুল নিয়ে খেলছিল। আর তখন তার মা সেখানে চলে আসে এবং তার হাতে রক্ত দেখে সে খুবই অবাক হয়ে যায়। আর তখনই পাশে সে একটি বাচ্চার বডি খুঁজে পায় আর সে খুবই অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে তার ছেলে কেন তাকে মারলো। আর পরে সেখানে সাঙ্গির চলে আসে আর সে এসে দেখে যে তার ওয়াইফ সুইসাইড করে নিয়েছে। আর সে খুবই কষ্ট পায়, কিন্তু সে খুবই অবাক হয়ে যায় যে তার ছেলে একটুও কষ্ট কেন পায়নি। পরে তার ছেলেকে নিয়ে সে যখন পালাচ্ছিল তখনই ভুল করে সে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল আর তার মাকে রেখে সে চলে গিয়েছিল এবং তার ছেলেকে সে জঙ্গলে নিয়ে গিয়েছিল এবং তাকে
একটি ক্যান্ডি দিয়েছিল, আর সেই ক্যান্ডিটাই ছিল সেই পেপারমিন্ট ক্যান্ডি। আর তাকে তখন সে বলল যে সাঙ্গিল আর তার ছেলের সঙ্গে থাকতে পারবে না, আর এই বলে সে ওখান থেকে চলে গিয়েছিল। আর এইটাই সে কাঁদতে কাঁদতে হিয়নসেকে বলে। তখন হিয়নসে সাঙ্গিলকে তার ছেলের নাম জিজ্ঞাসা করে, আর সাঙ্গিল বলে যে তার ছেলের নাম কিম ইয়োহান। সিন কাট হয়ে আমরা পুলিশ স্টেশনে চলে যাই এবং হওয়ানদা জিমিনের সঙ্গে একটু কথা বলতে চায়। তারা স্টেশনের বাইরে চলে আসে এবং হওয়ানদা জিমিনকে জিজ্ঞাসা করে যে জিমিন তাকে কী ফাইলস দিয়েছে। আর জিমিন বলে যে এগুলো সুপারিনটেন্ডেন্টের কাছে ছিল। আর তখন জিমিন হওয়ানদাকে সব সত্যি কথা বলে দেয় যে সে সুপারিনটেন্ডেন্টের জন্য কাজ করতো, কারণ সে যখন অনেক ছোট ছিল তখনই সুপারিনটেন্ডেন্ট তাকে অনেক হেল্প করেছে, আর এর জন্যই সে সুপারিনটেন্ডেন্টকে সব সত্যি কথা বলে দিয়েছিল তার লয়্যালটি দেখানোর জন্য। কিন্তু সে রিসেন্টলি বুঝতে পেরেছে যে সুপারিনটেন্ডেন্ট খালি তাকে ইউজই করতো। হওয়ানদা তখন জিমিনকে তেমন কিছু না বলে খালি জিজ্ঞাসা করলো যে সে এভিডেন্সে যে একটা জিনিস ডিলিট করা ছিল এবং সেটা কী ছিল। তখন জিমিন বলে যে সেখানে হ্যান্ডকাফ লেখা ছিল, কিন্তু সুপারিনটেন্ডেন্ট পরে সেই জায়গা ব্ল্যাঙ্ক করে দিয়েছে। আর হওয়ানদা তখন জিমিনকে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরে আমরা কমিশনারকে দেখি এবং সে পুলিশ সুপারিনটেন্ডেন্টের রুমে আসে এবং তাকে বলতে থাকে যে 5 বছর আগে যা হয়েছে এবারও তাই হতে পারে, আর এখন সে কী করবে। পুলিশ সুপারিনটেন্ডেন্ট বলে যে সে জানে না সে কী করবে, আর তাদের মধ্যে একটু ছোট ঝগড়া হয়। আর তখন কমিশনার পুলিশ সুপারিনটেন্ডেন্টকে বলে যে সে কী করবে, আর তখন সুপারিনটেন্ডেন্ট বলে যে সে যা ইচ্ছা তাই করবে, বাট সে কিছু একটা করবে এবং সে সাইকো কিলারকে হিয়নজের আগে খুঁজে বের করবে। সিন কাট হয় আমরা বংসাকে দেখি এবং আমরা জানতে পারি যে সেই চিম। আর তখন সেখানে মুনসু এবং দংশিক চলে আসে এবং তারা বংসার সঙ্গে কথা বলতে থাকে। তারা অনেকক্ষণ কথা বলার পর তাকে একটু কনফেস করানোর চেষ্টা করে, কিন্তু বংসা বারবার বলতে থাকে যে সে মিস্টার বাংকে এবং বাকি কাউকেই মারেনি, কারণ তাদেরকে মারার তার কোনো কারণই নেই। এবং তারা অন্যদিকে সেই ছেলেটিকেও কোয়েশ্চেনিং করতে থাকে যে মিস্টার বাংয়ের সঙ্গে আসলে কি হয়েছিল, কিন্তু সেই ছেলেটিও বলে যে মিস্টার বাং এর সঙ্গে তাদের কিছুই হয়নি। আর তারা অনেক চেষ্টা করেও কিছু পারে না। পরে সেখান থেকে মুনসু বের হয়ে আসে আর হওয়ানদাকে জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে কিনা। আর হওয়ানদা বলে যে হ্যাঁ সে ঠিকই আছে, কিন্তু মুনসু বলে যে তাকে দেখে মনে হচ্ছে না যে সে ঠিক আছে, আর বলে যে তার ফোন সবসময় অন থাকে আর তাকে যখন ইচ্ছা তখনই হওয়ানদা কল করতে পারে। আর আমরা সিয়ংকে দেখি যে গিয়ংসুকে নিয়ে স্টাডি করছিল এবং খুঁজছিল যে গিয়ংসুর সঙ্গে আসল সাইকো কিলারের কি লিঙ্ক হতে পারে। তখন সে দেখে গিয়ংসু একটি অরফানেজে বড় হয়েছিল, আর সে ভাবতে থাকে যে গিয়ংসু আর সাইকো কিলার কি একই অরফানেজে বড় হতে পারে কিনা। আর পরে আমরা হসপিটালে গিয়ংসুকে দেখতে পাই এবং আমরা দেখি যে সে একটু মুভমেন্ট করছিল। তো পরে সেটা হওয়ানদাকে জানানো হয়, আর হওয়ানদা বলে যে এই নিউজ যেন আর কেউ না জানতে পারে আর যেন একটি সিক্রেট রাখা হয়। পরে আমরা আবার সিয়ং এবং হিয়নজেকে দেখি এবং তারা অঞ্জু অরফানেজ, অর্থাৎ যে অরফানেজে গিয়ংসু বড় হয়েছিল সেখানে আসে। তারা সেখানে এসে ডমিনিক নামের একজন ছেলের সঙ্গে দেখা করে এবং তাকে জিজ্ঞাসা করে যে এই অরফানেজের ডিরেক্টর কোথায়। ডমিনিক তাকে সেই অরফানেজের ডিরেক্টরের সঙ্গে দেখা করতে নিয়ে যায় এবং সে যখন ওখান থেকে চলে যায় তখন সিয়ং সেই ডিরেক্টরের পাশে বসে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে গিয়ংসুকে চিনে কিনা। আর তখন সেই ডিরেক্টর বলে যে হ্যাঁ সে গিয়ংসুকে চিনে। আর তখন সিয়ং জিজ্ঞাসা করে যে ইয়োহানকেও কি সে চিনে কিনা। আর তখন ডিরেক্টর বলে যে হ্যাঁ সেই ইয়োহান আর গিয়ংসুকে খুব ভালোভাবেই চিনে, কারণ তারা দুজন খুবই অড ছিল আর তাদের সঙ্গে তাদের আরেক বন্ধু ছিল, তার নাম হচ্ছে জাংহোয়াং। আর তখন সে তাদের গল্প বলতে থাকে আর বলতে থাকে যে তারা তিনজন সবসময় একই সাথে থাকতো আর কখনো আলাদা হতে ছিল না, সবসময় একজন আরেকজনকে প্রোটেক্ট করতো। তখন হিয়নজে ডিরেক্টরকে জিজ্ঞাসা করে ইয়োহান এখন কোথায় আছে সেটা কি সে জানে কিনা। তখন ডিরেক্টর বলে যখন ইয়োহান ছোট ছিল তখনই ইয়োহানকে কেউ একজন অ্যাডপ্ট করে নিয়েছে আর সে ইয়োহানের কোনো খবর জানে না। আর তখন হিয়নজে তাকে জাংওয়ানের ব্যাপারে জিজ্ঞাসা করে আর ডিরেক্টর তখন বলে জাংওয়ানই হচ্ছে ডমিনিক। আর তখনই তারা বুঝে যায় যে তারা তিনজন একসাথে কাজ করছে আর তারা ডমিনিককে ধরতে বের হয়ে যায়। আর অরফানেজের আরেক ওয়ার্কারকে জিজ্ঞাসা করে ডমিনিক কোথায়, আর তখন সেই ওয়ার্কার বলে ডমিনিক তার রুমে গিয়েছে। তারা ডমিনিকের রুমের ভিতর চলে যায়, দেখে ডমিনিক কোনো কাগজ পুড়িয়ে দিয়েছিল। তারা সেটার আগুন নিভিয়ে দেয় আর পরে তারা ছবির ভিতর থেকে একটি ছোট পুতুল দেখতে পায়, আর এই পুতুলটা হিয়নজে জংসুর বাসায়ও দেখেছিল। তখন হিয়নজে সিয়ংকে জিজ্ঞাসা করে যে এই ছবিটি সিয়ং কোথাও দেখেছে কিনা। তখন সিয়ং বলে যে এটি হসপিটালের ছবি আর সেই হসপিটালে ইয়ংসু অ্যাডমিট হয়ে আছে।
পরে আমরা হসপিটালে চলে যাই এবং আমরা দেখি গিয়ংসু হসপিটাল থেকে পালিয়ে গিয়েছে এবং সেটা রিউ টিমের সবাই জানতে পারে। আর তখন তারা হওয়ানদাকে ফোন করতে যায়, কিন্তু হওয়ানদার ফোন বন্ধ ছিল। তো তারা তাড়াতাড়ি হসপিটালের দিকে রওনা দেয় এবং তারা মধ্যে সিয়ং এবং হিয়নজেকেও ফোন করে ইনফর্ম করে দেয় যে গিয়ংসু হসপিটাল থেকে পালিয়ে গিয়েছে। পুলিশরা হসপিটালে যায় গিয়ংসুকে খুঁজতে, কিন্তু আমরা দেখি গিয়ংসু তো হওয়ানদার সঙ্গে ছিল। আর আমরা দেখি এর আগে হওয়ানদাকে গিয়ংসু বলেছিল যে সেই লোকটি অর্থাৎ সাইকো কিলারটি তাকে মারতে আসবে আর সে হওয়ানদাকে সাইকো কিলারের কাছে নিয়ে যেতে পারে। আর হওয়ানদা এর জন্যই গিয়ংসুকে হসপিটাল থেকে পালাতে হেল্প করেছে। আমাদের কি সিয়ং আর হিয়নজে হসপিটালে পৌঁছে গিয়েছিল, কিন্তু হিয়নজের কাছে একজনের কল আসে, তো সে সিয়ংকে আগে ভিতরে যেতে বলে। আমরা দেখি হিয়নজের কাছে আসলে ডমিনিকের কল এসেছিল এবং ডমিনিক হিয়নজের সঙ্গে এমনিতে কথা বলতে শুরু করছিল এবং পরে সে বলছিল যে হিয়নজে গিয়ংসুকে খুঁজতে যেতে পারবে না, কারণ তার এর থেকেও বেশি ইম্পর্ট্যান্ট কাজ আছে। আর সে তখন একটি টেপ রেকর্ডার প্লে করে, যেখানে একজন বলছিল যে তুমি কাকে মেরে ফেলতে চাও। আর অন্য কোনো কিছু বলার আগে সেই টেপ রেকর্ডার সে বন্ধ করে দেয়। আর ডমিনিক হিয়নজেকে বলে যে বাকিটা শুনতে হলে হিয়নজেকে তাকে ফলো করা লাগবে। আর সে গাড়ির ভিতর ঢুকে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায় আর হিয়নজে পিছু করতে থাকে। আমরা দেখি হিয়নজে অনেকক্ষণ ধরেই ডমিনিকের পিছু করতে থাকে এবং সে তাকে ফাইনালি ধরে তার দিকেই গান পয়েন্ট করে। তখন ডমিনিক গাড়ি থেকে বের হয় আর হিয়নজে তাকে বলে যে কে ইসুকে মারতে বলেছে। তখন ডমিনিক হাসতে থাকে আর বলতে থাকে যে ইয়োহানের আইডিয়া কাজ করছে। অন্যদিকে আমরা হওয়ানদাকে গিয়ংসুর সঙ্গে দেখতে পাই এবং গিয়ংসু তখন হওয়ানদার সঙ্গে অদ্ভুত অদ্ভুত কথা বলতে থাকে। আর আমরা দেখি এ পাশে ডমিনিকও গিয়ংসু যেই কথাগুলো বলছিল সেই একই কথা বলছিল। তারা দুইজন মিলে হওয়ানদা এবং হিয়নজেকে একই কথা বলেই যাচ্ছিল এবং হওয়ানদা এবং হিয়নজে খুবই অবাক হয়ে গিয়েছিল। আর পরে আমরা দেখি হওয়ানদার একটি কার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তখনই গিয়ংসু বিষ খেয়ে ফেলে এবং তখন আমরা দেখি যে ডমিনিকও বিষ খেয়ে ফেলেছিল আর তারা দুইজনই আস্তে আস্তে মারা যেতে থাকে। পরে আমরা রাতে হওয়ানদাকে দেখি এবং সে পুলিশদের ফোন করে বলে দেয় যে সে গিয়ংসুকে খুঁজে পেয়েছে এবং সে মারা গিয়েছে। পরে সেই সিনে সব পুলিশরা চলে আসে এবং গিয়ংসুকে ইনভেস্টিগেট করতে থাকে আর তারা হওয়ানদাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যেয়ে ফার্স্ট এড দিতে থাকে। পরে আমরা দেখি সেখানে হিয়নজে চলে আসে এবং হওয়ানদাকে সে বলে যে সে জানে যে হওয়ানদা এসব করেছে। আর তখন হওয়ানদা বলে যে সে শুধু এগুলো সাইকো কিলারকে ধরার জন্যই করেছে। হিয়নজে তাকে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর হওয়ানদা তখন পুলিশ সুপারিনটেন্ডেন্টের কথা ভাবতে থাকে যে সে পুলিশ সুপারিনটেন্ডেন্টকে জিজ্ঞাসা করেছিল যে সেখানে হ্যান্ডকাফসের ক্লু কেন ডিলিট করে দেওয়া হয়েছিল। আর তখন পুলিশ সুপারিনটেন্ডেন্ট বলে তাকে যে সাইকো কিলার সেদিন রাতে হ্যান্ডকাফ স্কুলে পালিয়ে গিয়েছিল, তার মানে সাইকো কিলার আসলে একজন পুলিশ ছিল। পরে আমরা 5 বছর আগে চলে যাই, যেখানে সাইকো কিলার তার ব্ল্যাক জ্যাকেট খুলে ফেলতে থাকে এবং আমরা তার পুলিশের ইউনিফর্ম দেখতে পাই। তার জ্যাকেট খুলে এবং তার ব্ল্যাক ক্যাপ খুলে সে ফালিয়ে দেয় এবং সে তার পুলিশের ক্যাপ পরে নেয় এবং তার মুখ আমরা দেখতে পাই আর সে ছিল দংশিক। আর এর মধ্য দিয়েই এই এপিসোডটি শেষ হয়ে যায়। কেমন লেগেছে আমাদের আজকের এই নাটক এক্সপ্লানেশনটি? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই থ্রিলার ড্রামাটির অন্যান্য পর্বগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর সাবস্ক্রিপশনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমরা যখনই কোনো নতুন পর্ব আপলোড দিব বা অন্যান্য মুভি আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিও ভালো লাগলে একটি লাইক আশা করছি আপনাদের সবার কাছে। আর এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে এই নাটকটি এনজয় করবার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।